ওকে, আমার মনে হয় আমরা শুরু করতে পারি। উই হ্যাভ এনাফ অ্যাটেন্ডেন্স টু স্টার্ট। সো গতদিন পর্যন্ত তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং, রিভার্স বায়াসিং এগুলো পড়ছিলাম। তো আমি তোমাদেরকে কিছু এখন কুইক কুইজ হবে, ঠিক আছে? সো কুইজ হচ্ছে, কুইজে আমি প্রথমে যে কোয়েশ্চেনটা করব, এই কোয়েশ্চেনটা থাকবে হচ্ছে মুমুর কাছে। মুমু, তুমি কি আমার কথা শুনতে পারতেছো? Yes, sir. আচ্ছা, তোমার কাছে যে কোয়েশ্চেন, যে নর্মালি ডিসি সার্কিটে হচ্ছে ব্যাটারি থাকে, ঠিক না? আর এসি সার্কিটে হচ্ছে আমরা এরকম একটা সোর্স দেই, এটাকে আমরা বলি হচ্ছে, উপরেরটা ছিল ডিসি সোর্স আর এটা হচ্ছে এসি সোর্স। তুমি আমাকে যেটা বলবা যে কারেন্টের গ্রাফ দুই ক্ষেত্রে কেমন হয়, টাইম ভার্সেস কারেন্ট বা কারেন্ট ভার্সেস টাইম, টাইমের সাথে সাথে কারেন্টের গ্রাফটা উপরের গ্রাফে কেমন হবে আর নিচের গ্রাফে কেমন হবে? মোমো, গো অ্যাহেড। স্যার উপরের গ্রাফটাতে হচ্ছে ই উপরে গিয়ে নিচে গিয়ে ওই সার্কেলের মতো হবে, আর নিচে হচ্ছে উপরের দিকে হচ্ছে সার্কেল সার্কেল হবে, নিচের দিকে সার্কেল হবে না, এবং উপরের দিকে সার্কেল গুলোর মাঝে হচ্ছে ফাঁকা ফাঁকা থাকবে। মোমো, আমার মনে হয় সবাই আওলাই ফেলছে তুমি যেটা বলছো। আচ্ছা, ও অন্য কেউ বলবে? ভাইয়া আমি বলি। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া ফার্স্টেরটাতে স্ট্রেইট হবে আর সেকেন্ডটাতে হচ্ছে ঢেউয়ের মতো হবে, লাইক ওয়েভ। হ্যাঁ, স্ট্রেইট হবে। এটার কারেন্টের ভ্যালু এবং ডিরেকশন কোনোটাই চেঞ্জ হবে না, আর এটা ওয়েভের মতো হবে ও যেটা বললো। তোমরা হয়তো ম্যাথে শিখবা, সাইন কার্ভের নাম শুনছো? সাইন কার্ভ শুনো নাই হয়তো। তো সাইন কার্ভ নরমালি দেখতে এরকম ঢেউয়ের মতো হয়, ঠিক আছে? যেটার মিনিং হচ্ছে ও কারেন্টের ভ্যালু চেঞ্জ করতেছে। দেখো, বড় দাগ হচ্ছে, তারপরে ছোট দাগ হয়ে জিরো হচ্ছে, আবার ডিরেকশনও চেঞ্জ হচ্ছে, কারণ ও কিন্তু অপোজিট ডিরেকশনেও কারেন্টটা আমরা যাইতে দেখতেছি, ঠিক আছে? সো এসি সোর্সের ক্ষেত্রে হচ্ছে বোথ magnitude and direction of current changes, magnitude and direction of current changes, direction of current changes, current changes। আর এই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে আই হচ্ছে কনস্ট্যান্ট থাকে, কোনো ডিরেকশনও চেঞ্জ হয় না, ম্যাগনিটিউডও চেঞ্জ হয় না ডিসি ডিসি সোর্সের ক্ষেত্রে। আচ্ছা, এবারে আমি যে কোয়েশ্চেনটা করব সেটা হচ্ছে আনিকার কাছে। আনিকা আছো? জি ভাইয়া। আচ্ছা, তুমি আমাকে বলবা যে এটা ধরো এখানে একটা এসি সোর্স দিছি, আহ এখানে আমি একটা, তোর মনে আছে যে ডায়োড আমরা এইভাবে দেখাইছিলাম, ডায়োড যেটাকে বলে পিএন জাংশন, ঠিক আছে? সো এরকম একটা এসি সোর্স আছে, এসি সোর্স, এবং আমি এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম আর এটার সাথে একটা এমিটার লাগাই দিলাম। এমিটার দিয়ে আমরা কারেন্ট মেজার করতে পারি, ঠিক আছে? তো এখন এই এমিটারে যে ধরো কারেন্টের যে গ্রাফটা আসবে, তুমি আমাকে বলবা যে এটার গ্রাফটা কেমন হবে, টাইম ভার্সেস আই, মানে আই ভার্সেস টাইম, এটার গ্রাফটা কেমন হবে যদি আমি এখানে একটা ডায়োড দিয়ে দিই? এটা ওয়েভের মতো হবে। মানে উপরেরটার মতো? হুম, এটা হলো একটা ডিসি হয়ে যাবে, এসি থেকে ডিসি হয়ে যাবে, ওয়েভ হতে হতে একটা টাইমে স্ট্রেট হয়ে যাবে। মানে কিরকম হবে মনে আছে? গতদিন দেখাইছিলাম ক্লাসে। এটা আমি বলছি যে উপরের দিকে ওয়েভ হবে, দেন লাইনের সাথে আবার মিশে যাবে, আবার ওয়েভ হবে, আবার মিশে যাবে। হ্যাঁ, এটার আউটপুট হবে হচ্ছে এরকম, ঠিক না? যে পজিটিভ সাইকেলে হয়তো কারেন্ট পাবা, তারপরে নেগেটিভ সাইকেলটায় জিরো থাকবে, আবার দেন পজিটিভ সাইকেলে পাবা, নেগেটিভ সাইকেলে জিরো থাকবে, আবার পজিটিভ সাইকেলে পাবা। সো এটাকে আমরা বলছিলাম না যে রেকটিফিকেশন হইলো, কারেন্ট যে দুই দিকেই যাইতো, দুই নৌকায় পা দিত, ও এখন এক নৌকায় পা দেয় কাইন্ড অফ। সেটা হচ্ছে রেকটিফিকেশন, রেকটিফিকেশন অফ কারেন্ট। সো কারেন্টের আমি ডিরেকশনটাকে একটা একদিকে নিয়ে আসলাম, কারণ কি মনে আছে, ওই যে যখন এসিতে তো কি হয়, ভোল্টেজের ডিরেকশনও চেঞ্জ হয়, কারেন্টের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, ভোল্টেজের ডিরেকশনও চেঞ্জ হচ্ছে। জাস্ট লাইক একটা ব্যাটারি উল্টাইতেছে বারবার, কিছুক্ষণ পর পর এটা পজিটিভ আছে নেগেটিভ আছে, কিছুক্ষণ পর নিচেটা পজিটিভ হবে, উপরেরটা নেগেটিভ হয়ে যাবে। ফলে দেখা যাবে ব্যাটারি যখন এটা পজিটিভ হয় এটা নেগেটিভ হয়, পজিটিভের সাথে পি লাগানো থাকলে আমরা জানি ফরওয়ার্ড বায়াস থাকে, পজিটিভের সাথে পি লাগানো থাকলে, এবং তখন এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে। সো এটা হচ্ছে সেই টাইমটা যেখানে কারেন্ট ফ্লো করছে। কেন এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু না, কারণ তুমি সোর্স দিছো হচ্ছে এসি সোর্স, এসি সোর্স থেকে আহ এরকম
কারেন্ট বাড়তে থাকে কমতে থাকে, এখন তুমি শুধু এই পার্টটুকু পাইছো, ঠিক আছে, এই পার্টটুকু পাইছো। পরের পার্টটা এটাকে কেন ফ্ল্যাট হয়ে গেল, পরের পার্টটা ফ্ল্যাট হয়ে গেল কারণ পরের পার্টের কন্ডিশন ছিল হচ্ছে উপরে নেগেটিভ হয়ে যাবে তো এটা পজিটিভ হয়ে যাবে, তখন দেখা যাবে যে পিএন এর সাথে এটা রিভার্স বায়াসে চলে যাবে। গ্রিন কালার দিয়ে আমি হচ্ছে বুঝাইতেছি সব করেসপন্ডিং গুলা, রিভার্স বায়াসে কোনো কারেন্ট ফ্লো করবে না, সো এখানে অ্যামিটারের রিডিং হয়ে যাবে তখন জিরো। সো এটা হচ্ছে সেই জিরো লাইনটা, ঠিক আছে। এরপরে আবার যখন উপরে পজিটিভ নিচে নেগেটিভ হবে ফরওয়ার্ড বায়াসে আসবে এবং দেখা যাবে আবার কারেন্ট ফ্লো পাবা, আবার তারপরে কিছুক্ষণ পরে রিভার্স বায়াসে এটা জিরো হয়ে যাবে। সো এইভাবে জিনিসটা চলতে থাকবে, ঠিক আছে। ওকে, সো আমার মনে হয় এগুলো আমাদের কোশ্চেন ছিল যে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট ফ্লো করে, রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো করে না, এই জিনিসগুলো আমরা জানবো। এবং ডায়োডের একটা বেসিক কাজ হচ্ছে আসলে এসি কারেন্টকে ডিসি কারেন্ট করার ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে যে আমরা আসলে সিস্টেমটা পাইলাম এটাকে একটা নাম দেওয়া হয়েছে, এই নামগুলো তোমরা এইচএসসি তে জানার কথা, তাও আমি তোমাদেরকে এখন একটু জানাই দিচ্ছি। এই 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 রেকটিফিকেশনটাকে বলে হচ্ছে, সরি, এই রেকটিফিকেশনটাকে বলে হাফ ওয়েভ রেকটিফিকেশন। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবা কেন এটাকে হাফ ওয়েভ রেকটিফিকেশন নাম বললো? কারণ এটা পজিটিভ দিকে মানে ওয়েভটা যাচ্ছে, নেগেটিভ ওই পজিটিভ জিনিসটা চেঞ্জ করছে। পার্টটুকু পাচ্ছ, মানে এটার ইনপুট তো ছিল আসলে এরকম, ঠিক না, ইনপুটটা তো ছিল এরকম, তুমি শুধু পজিটিভ পার্টটায় কারেন্টটা পাচ্ছ কিন্তু নেগেটিভ পার্টটার সময় হচ্ছে জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে, আবার পজিটিভ পার্টে কারেন্টটা পাচ্ছ নেগেটিভ পার্টে জিরো হয়ে যাচ্ছে, এই জন্য আমরা বলি হচ্ছে যে এটাকে হাফ ওয়েভ রেকটিফিকেশন। নিধির মনে হয় কোশ্চেন আছে। রেকটিফিকেশন মানে কি? রেকটিফাই করা মানে হচ্ছে যে একটা ডিরেকশনে নিয়ে আসা। দেখো এখানে কারেন্ট কিন্তু নেগেটিভ সাইডে যায় নাই, এটাকে তুমি যদি পজিটিভ বলো নিচের ডিরেকশনটাকে নেগেটিভ বলতে হবে, ঠিক না, সো কারেন্ট শুধু পজিটিভ ডিরেকশনে গেছে, এই জন্য এটাকে বলছি রেকটিফিকেশন। নর্মাল এসি কারেন্ট তো পজিটিভ সাইডেও যায় নেগেটিভ সাইডেও যায়, মেইন কথা ডিরেকশন চেঞ্জ করে, আর রেকটিফাই করা মানে হচ্ছে ডিরেকশন চেঞ্জ হবে না, একই ডিরেকশন। আসলে এটার মেইন রিজন তো হচ্ছে ডায়োড লাগানোর জন্য, তাই না? হ্যাঁ, ডায়োড লাগানোর জন্য, এবং ডায়োড ফরওয়ার্ড বায়াসে কারেন্ট পারমিট করছে আর রিভার্স বায়াসে পারমিট করে নাই। সো এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এটাকে এইভাবে চিন্তা করতে পারো, এখানে ছিল ফরওয়ার্ড বায়াস, এই পার্টে ছিল রিভার্স বায়াস, কোনো কারেন্ট ফ্লো করে নাই, জিরো। আবার এই পার্টে ছিল ফরওয়ার্ড বায়াস, কারেন্ট ফ্লো করছে, এই পার্টে ছিল রিভার্স বায়াস, কারেন্ট ফ্লো করে। ও, আচ্ছা ঠিক আছে। বুঝা গেছে? জি আচ্ছা, ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে একটা কি বলে ফুল একটা কারেন্টের অর্ধেকটা তুমি পাইতেছো, আসলে বাকি অর্ধেক সময় তো জিরো দেখাচ্ছে, এই জন্য এটার নাম দিছিল হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশন। সো তোমাদের কি ইন্টারেস্ট জাগতেছে না যে এই হাফ ওয়েভ রেকটিফিকেশন করা মানে তো তুমি আসলে 50% টাইম কারেন্ট লস করতেছো, কারণ ওই সময়ের কারেন্টটা তুমি ইউজ করতে পারতেছো না, যখনই রিভার্স বায়াসে যাচ্ছে এই রেজিস্ট্যান্স কোনো কারেন্ট দেখতেছে না। সো রিভার্স বায়াস মানে হচ্ছে ওই জিনিসটা লস হয়ে যাচ্ছে। এখন তুমি তো এটা নিশ্চয়ই চাইবা না, ঠিক না, তুমি তো চাইবা যে এসি সোর্স থেকে যতক্ষণ কারেন্ট আসবে রেজিস্ট্যান্স যেন ওই কারেন্টটা দেখতে পারে, ঠিক আছে, এবং রেজিস্ট্যান্সটা যেন সবসময় একই ডিরেকশনে কারেন্টটা দেখতে পারে, কারণ তুমি এসি থেকে যদি ডিসি করতে চাও তাহলে মেইন এসি থেকে ডিসি মানেই হচ্ছে কারেন্টটা ডাবল ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে না বা ডিরেকশন চেঞ্জ করবে না, একটা একটা ডিরেকশনে আসলে কারেন্টটা ফ্লো করবে, ঠিক আছে। তো আমরা যেটা দেখছি হাফ ওয়েভ রেকটিফিকেশন, আমাদের আরেকটা জিনিসও দেখা উচিত যে ফুল ওয়েভটা কিভাবে রেকটিফাই করতে পারি। এই যে মাঝখানে যে অর্ধেক টাইম জিরো হয়ে গেছিল এই পার্টটাকে যদি জিরো না রাখা এইটার টাইমেও আমি কারেন্ট ফ্লো করাইতে চাই এবং একই ডিরেকশনে করাইতে চাই, অর্থাৎ জিনিসটাকে যদি এইভাবে নিয়ে আসতে চাই, দেখো এটাতে কিন্তু আমার ওই যে সাপও মরবে লাঠিও ভাঙবে না ওই টাইপের, যে আমার কারেন্ট ফুল সাইকেলই পাচ্ছি কারণ ওই নেগেটিভ সাইকেলের টাইমও পাচ্ছি, আবার একই ডিরেকশনে হচ্ছে। এই পার্টটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করতে হচ্ছে এইভাবে, অ্যাকচুয়ালি এই পার্টটুকু নিচে ছিল, এই পার্টটুকুও নিচে ছিল, এই নিচেরটাকে তুমি চেঞ্জ করে উপরে নিয়ে গেছো, তাহলে যেটা হয়েছে যে রেকটিফিকেশন হয়েছে কারণ কারেন্টের ডিরেকশন একদিকে চলে গেছে, আবার এটাকে আমি তখন ফুল ওয়েভ বলতে পারবো কারণ তুমি নেগেটিভ সাইকেলটাও একদম জিরো করে ফেলতেছো না, এটার মতো এখানে জিরো না হয়ে এটার একটা ভ্যালু থাকতেছে। বুঝা গেছে? সো চলো আমরা দেখি যে ফুল ওয়েভ রেকটিফিকেশনটা আমরা কিভাবে করতে পারি। কারো কোনো থট আছে যে হাফ ওয়েভ আমরা করলাম মানে অর্ধেকটা কারেন্ট আমরা পাইলাম একটা ওয়েতে, ফুল ওয়েভ কিভাবে আসলে আমরা পাইতে পারি, ফুল ওয়েভ রেকটিফিকেশন কিভাবে হওয়া সম্ভব? ভাইয়া ট্রানজিস্টর ইউজ করে পেতে পারি।
না, ট্রানজিস্টর না, ট্রানজিস্টর এখনো আমরা পড়াই নাই। সো আজকের লেকচারের একটা টপিক হচ্ছে ট্রানজিস্টর, আমরা এখনো যাই ট্রানজিস্টর কি? এর পরের টপিক। আচ্ছা ভাইয়া। তোমরা যে বই পড়তেছো না এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? বইতে কিন্তু ট্রানজিস্টর সম্পর্কে আগে লেখা আছে এই চ্যাপ্টারে, মানে ডায়োডের আগেও ট্রানজিস্টর নিয়ে কথাবার্তা বলছে, তারপরে ডায়োড পড়াইছে। সো নিধি বই কিন্তু পড়ো নাই, আমি যা পড়াইতেছি এগুলাই দেখতেছো, বই কিন্তু পড়া হচ্ছে না, হ্যাঁ ভাই, এটা সত্যি কথা। ঠিক আছে? তো এটা করতে হবে। আচ্ছা, ফুল ওয়েভ রেকটিফায়ারটা কিভাবে বানানো যায়? সো হাফ ওয়েভের জন্য হচ্ছে তুমি আমি একটু হাফ ওয়েভেরটাও আঁকি, হাফ ওয়েভটা এদিকে আঁকি। হাফ ওয়েভটা ছিল হচ্ছে এরকম, যে নরমালি তোমার যদি এখানে হচ্ছে এসি সোর্স থাকে, তুমি যদি কোনো ডায়োড ইউজ না করতা, এটা যদি এসি হইতো তাহলে এটা হচ্ছে এরকম হইতো, ঠিক আছে? হাফ ওয়েভে কি করছো, তুমি এখানে একটা ডায়োড লাগাই দিছিলা। ডায়োড লাগানোর ফলে যেটা হয়েছিল, এই যে যেই উপরের ছবিটা ছিল এটাতেই চেঞ্জ চলে আসছিল। এই উপরের ছবিটা হচ্ছে এরকম হয়েছিল যে তুমি এই হাফ ওয়েভের টাইমে আসলে কারেন্ট ফ্লো করাতে পারছো, বাকি এই টাইমটুকু কারেন্ট হয়ে গেছিল হচ্ছে জিরো। তারপরে হাফ ওয়েভে আবার হচ্ছে কারেন্ট ফ্লো করছিল। সো ছবিগুলা ছিল হচ্ছে এরকম, আবার জিরো হয়েছিল, এরপরে আবার, ঠিক আছে? সো দিস ওয়ান ওয়াজ কল্ড, বা এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশন। এখন আসো, এখানে হচ্ছে ওয়ান ডায়োড ইউজ করছিলাম, ওয়ান ডায়োড ইউজ করে, হ্যাঁ? এখন তুমি বুঝতেই পারতেছো তাহলে ওয়ান ডায়োড ইউজ করে যদি অর্ধেক ওয়েভ রেকটিফাই করতে পারি, তাহলে ফুল ওয়েভ রেকটিফিকেশনে কি করা উচিত? তো দুইটা ডায়েট ব্যবহার করব। হ্যাঁ, মানে আমার কথাবার্তায় বোঝা যাচ্ছিল যে আমি ওইটাই বুঝাতে চাচ্ছি। সো একটা ভার্সেস দুইটা, দুইটা কিভাবে ইউজ করবো আমরা জাস্ট একটা আইডিয়া দিই। এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে এবং তোমরা এটা বুঝবা যে আহ, আহ, মানে আসলে, মানে কিভাবে আসলে চিন্তা করছে ফিজিসিস্টরা যে দুইটা ডায়োড ইউজ করে কিভাবে আসলে ফুল ওয়েভ রেকটিফিকেশন করা সম্ভব। তাহলে এটা ছিল এসি সোর্স, এসি সোর্স। এখানে যদি তুমি ইনপুট হিসেবে চিন্তা করো, নরমালি কোনো ডায়োড ইউজ করা হয় নাই, তাহলে পজিটিভও পাবা নেগেটিভও পাবা, ঠিক আছে? এবার আসলে আমি যদি দুইটা ডায়োড ইউজ করি, এখন কিভাবে হইতে পারে দুইটা ডায়োড, আমি তোমাদের কিছু অপশন দেখাই। অর্পা আছো? জি ভাইয়া। আচ্ছা, তো তোমার কাছে কোয়েশ্চেন, আমি যদি দুইটা ডায়োডকে এইভাবে লাগাই দেই সার্কিটে, এবং এখানে যদি আমার রেজিস্ট্যান্স থাকে, এটা যদি হয় এসি সোর্স, তোমার কি মনে হয় ফুল ওয়েভ রেকটিফিকেশন হবে কি হবে না? হবে। সো অ্যান্সার হচ্ছে এইভাবে লাগালে আসলে কোনো কাজেই লাগবে না, ঠিক আছে? কেন লাগবে না একটু বলি। আমরা কি বলতে পারি যে একটা সার্টেন টাইমে এটা প্লাস, এটা মাইনাস থাকবে, ঠিক আছে? এখন উপরেরটা প্লাস থাকলে বলো তো, আমি যদি এটাকে ডায়োড ওয়ান বলি, আমি জাস্ট নামগুলা দিয়ে দেই, এটা হচ্ছে ডি ওয়ান, ডায়োড ওয়ান, আর এটা হচ্ছে ডি টু। এখন অর্পা আমাকে বলো, এই ডি ওয়ান আর ডি টুর মধ্যে অ্যাকর্ডিং টু দিস প্লাস মাইনাস, কে ফরওয়ার্ড বায়াসে থাকবে আর কে রিভার্স বায়াসে থাকবে? D1 হচ্ছে ফরওয়ার্ড বায়াস থাকবে আর D2 রিভার্স বায়াস। ডি টু কেন রিভার্স বায়াসে? কারণ পি এর সাথে, পি টাইপের সাথে কি লাগানো আছে? নেগেটিভ নেগেটিভ। সাইড। তাহলে আমি বলতে পারি এটা বাদ, যেহেতু রিভার্স বায়াস আছে, আর এটা ওপেন থাকবে। এখন আসো, এইটা যদি ওপেন হয়, কারেন্ট কি শুধু এইখানে এসে যায় থাইমে যেতে পারবে? কারণ এটা ওপেন, এটা ক্লোজ, মানে হচ্ছে এইখানে রাস্তা শেষ। সো এখন তুমি ব্যাটারির যদি এরকম হয়, তুমি যদি এরকম ভাবে কোনো একটা কিছু কানেক্ট করো, এরপরে আর কোনো তার নাই, ঠিক আছে? কখনো কি এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট যাবে, যায় কি এখানে যায় আবার ফেরত আসতে পারবে? সম্ভব না। না। কারেন্টের ক্ষেত্রে অবশ্যই কি হইতে হবে, একটা ক্লোজড লুপ হইতে হবে, ঠিক না? সো ক্লোজড লুপ হওয়া হ্যাঁ। ছাড়া কিন্তু কারেন্ট কখনো ফ্লো করবে না। সো যেহেতু এখানে ডি টুটা আসলে রিভার্স বায়াসে আছে, সো এটা কিন্তু ক্লোজ করতেছে না। ডি ওয়ান যদি চালুও থাকে, আলটিমেটলি এই রেজিস্ট্যান্সটা কোনো কারেন্ট দেখবে না, কারণ এটা অনেকটা ওপেন সার্কিটের মতো, এটা আসলে সার্কিটকে কমপ্লিট করতে পারছে না, ঠিক আছে? ফলে এই সময় কারেন্টের ভ্যালু আমরা কত দেখাইতে পারি বলতো? জিরো। যখন উপরে পজিটিভ নিচে নেগেটিভ তখন হচ্ছে জিরো। আচ্ছা, এবার আসো, যদি হচ্ছে আহ, আমি বলি হচ্ছে নিচেরটা পজিটিভ হয়ে গেল, উপরেরটা নেগেটিভ হয়ে গেল, তখন কোনটা অন হবে আর কোনটা অফ হবে অর্পা?
কিছুক্ষণ D2 টা অন হবে আর D1 অফ হবে। হ্যাঁ, কারণ কিছুক্ষণ পরই তো প্লাস মাইনাসের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এসি সোর্স মানে হচ্ছে অল্টারনেট করতে থাকবে, প্লাস মাইনাস গুলো অল্টারনেট করতে থাকবে। তাহলে আমরা বলতে পারি নিচেরটা অন হবে আর উপরটা অফ হয়ে যাবে। তাহলে আবারও সেই একই কন্ডিশন হলো, তখন নিচ থেকে কারেন্ট যায়, এটা তো সম্ভব না, এটা তো আবার ওপেন সার্কিট, ফলে কখনো পুরো সার্কিটে কারেন্ট ফ্লো করবে না। ফলে যখন আসলে এই প্লাস মাইনাস, তখনও কারেন্টের ভ্যালু কত বলো তো, 0। সো এটা ফুল ওয়েভ রেকটিফিকেশন তো দূরের কথা, এখানে আসলে তুমি ডিজাস্টার ডাইকে আনছো, কোনো কারেন্টই ফ্লো করতেছে না সার্কিটে। আমি কি বুঝাইতে পারছি অর্পা? হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে একটু হ্যাঁ হ্যাঁ আমাদের চেঞ্জ আনতে হবে। কি চেঞ্জ আনতে হবে, চলো আমরা ওইটা দেখি, যে কি চেঞ্জ করলে অ্যাকচুয়ালি আমাদের এই যে যে আমরা কোনো কারেন্টই পাচ্ছি না, এই সমস্যার সমাধান হইতে পারে। ঠিক আছে, সো আমরা এটা একটু মুছে ফেলি। আচ্ছা, সো এটার সমাধান হচ্ছে খুব ইজি, কঠিন কিছু না। আমরা আগের মতোই এসি সোর্স দিব, দুইটা ডায়োড লাগবে, ঠিক আছে। মিত্রা যেমন বলে ফেলছিল আমাদের দুইটা ডায়োড নিতে হবে, আমরা দুইটা ডায়োডই নিব এবং এইভাবেই নিব, উপরে একটা নিচে একটা। কিন্তু সার্কিটে একটু চেঞ্জ আনবো। কি চেঞ্জ আনবো সবাই একটু খেয়াল করো। আমরা এইভাবে একটা রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করে দিব এটাকে। এটাকে আমরা বলতেছি হচ্ছে গ্রাউন্ড। তোমরা বইতে এরকম পাইছো না, গ্রাউন্ড দিয়ে দিয়ে এরকম ছবি টবি আঁকা? আমার হ্যাঁ যতদূর মনে পড়ে ভাইয়া। অনুসিনথিয়া আমাকে এরকম একটা প্রবলেম করে দিতে বলছিল। তো আমরা আজকে এই টাইপের একটা প্রবলেম করব। আমাদের মনে হয় সার্কিট চ্যাপ্টারে এরকম বইয়ের মধ্যে দু একটা ছোট ছোট প্রবলেম আছে যে গ্রাউন্ড দিয়ে দিছে। তো আমি তোমাদের ওটা দেখাই দেবো, সমস্যা নেই। গ্রাউন্ড মিন্স হচ্ছে সবসময় মনে রাখবে এটা 0 ভোল্ট। গ্রাউন্ড মিন্স হচ্ছে এমন একটা প্লেস যেখানে অসংখ্য পজিটিভ এবং অসংখ্য নেগেটিভ চার্জ আছে। যেমন গ্রাউন্ড হইতে পারে মাটি। মাটি যদি গ্রাউন্ড হয়, তুমি যদি আর্থকে গ্রাউন্ড ধরো, অসংখ্য পজিটিভ নেগেটিভ চার্জ আছে, কারণ আর্থের ভিতরে তো অনেক ম্যাটেরিয়াল, প্রত্যেকটা ম্যাটেরিয়ালে হিউজ পরিমাণ ইলেকট্রন রয়েছে, ফ্রি ইলেকট্রন রয়েছে, ঠিক আছে, এবং অসংখ্য প্রোটন রয়েছে। সো যেখানে অসংখ্য প্রোটন এবং ইলেকট্রন রয়েছে সেগুলোকে আমরা ধরে নিতে পারি হচ্ছে গ্রাউন্ড। ওইখানে কিছু ইলেকট্রন অ্যাড করলেও ওর কোনো যায় আসে না, কিছু ইলেকট্রন ওইখান থেকে সরাইলেও যায় আসে না। যেহেতু অসংখ্য আছে, কোনোটার কম বেশি আসলে নাই, মানে পজিটিভ নেগেটিভ অলমোস্ট সমান, এই জন্য 0 ভোল্ট হচ্ছে ওইটাকে আমরা ধরে নিই। গ্রাউন্ড মিন্স হচ্ছে 0 ভোল্ট। আচ্ছা, এখন এইখানে যদি আমি একটা রেজিস্ট্যান্স দেই, সো আমরা একটু কালার কোড গুলা ইউজ করি। সো অ্যাকর্ডিং টু কি বলে, আগের এক্সাম্পল আমরা ধরছিলাম প্রথমে এসি সোর্সের উপরে পজিটিভ নিচে নেগেটিভ। এখন কোনটা যেন অন হবে অর্পা? D1 আর D2? ডায়োড 1 উপরেরটা। উপরেরটা অন হবে, নিচেরটা ক্লোজড। তাহলে দেখো তো, সার্কিটে সবসময় মনে রাখবা যে পজিটিভ থেকে নেগেটিভে যেতে হবে এটা না, পজিটিভ থেকে সে গ্রাউন্ডে যেতে পারে। ঠিক আছে, গ্রাউন্ড মিন্স হচ্ছে সেই 0 ভোল্টে। তাহলে আমরা কি বলতে পারি যে কারেন্ট এইভাবে যাইতে পারে, কারণ এবার নিচে আসার দরকার নেই, এটা তো ক্লোজ, এদিক দিয়ে তো আর সে যাইতে পারবে না। কারেন্ট এদিক থেকে হয়ে কোথায় চলে গেল, গ্রাউন্ডে চলে গেল। যেমন একটা এক্সাম্পল দিই, মাঝে মাঝে বলে না যে ইলেকট্রিকের কাজ করার সময় স্যান্ডেল পরতে বলে, খেয়াল করছো যে স্পঞ্জের স্যান্ডেল বা অন্য কোনো স্যান্ডেল পরতে বলে? হ্যাঁ, কেন বলে বলো তো? সবসময় ওখান থেকে কারেন্ট ফ্লো করে গ্রাউন্ডে চলে যায়। মানে আমি যদি নর্মাল খালি পায়ে দাঁড়াই, তাইলে আসলে কখনো আমি যদি পজিটিভ টাচ করি, পজিটিভকে যদি টাচ করি, যেখানে কারেন্ট থাকে আর কি, কারেন্টের লাইনে, তুমি ওটাকে টাচ করলে তোমার বডির ভিতর দিয়ে কারেন্ট চলে যাবে হচ্ছে গ্রাউন্ডে, ঠিক আছে। গ্রাউন্ড সো আর তোমার বডির ভিতর দিয়ে যখনই যাবে, হিউজ পরিমাণ কারেন্ট যাওয়ার ফলে তুমি একটা শক খাবা আলটিমেটলি, যখনই অনেক বেশি ইলেকট্রন ফ্লো করবে, ঠিক আছে। বোঝা যাচ্ছে? সবসময় মনে রাখবা কারেন্ট পজিটিভ থেকে হচ্ছে আইদার নেগেটিভে যায় অথবা জিরোতে যায়, অর্থাৎ গ্রাউন্ডে যায়, ঠিক আছে। আচ্ছা, নিধি মনে হয় হাত তুলছিল, কোনো কোশ্চেন আছে? ভাইয়া অ্যাকচুয়ালি আমি কোশ্চেন হচ্ছে যে এটা মানে ফাইনালি গ্রাউন্ডে কানেক্ট করে লাভটা কি হবে? আনলিমিটেড মানে সব মানে আলটিমেটলি তুমি এইভাবে চিন্তা করতে পারো, গ্রাউন্ড আর নেগেটিভ আসলে একই জিনিস। নেগেটিভ মানে কি আসলে তুমি বলো তো? তোমার বাসা বাড়িতে যে দেখবা সকেটের মধ্যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ যে বলি, নেগেটিভ মানে কি? নেগেটিভ ধরলে কিন্তু কোনো কারেন্ট টারেন্ট শক করে না, নেগেটিভে কোনো কারেন্ট থাকে না। নেগেটিভ মিন্স হচ্ছে ওটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, ও আচ্ছা। ঠিক আছে। নেগেটিভ আর গ্রাউন্ড আসলে একই ধরে নিতে পারো। হ্যাঁ, নিধি মেবি বোঝাতে চাচ্ছে যে এই কারেন্টের আসলে আউটপুটটা কি, আমরা তো এটা আর পাচ্ছি না। হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ এই যে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে গেছে, তুমি অ্যামিটার এখানে লাগাই রাখছো না, তুমি তো দেখতেছো এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট গেছে। আর রেজিস্ট্যান্সের ভিতরে যাওয়া মানে কি, রেজিস্ট্যান্স ক্যান বি এ বাল্ব, ঠিক না, রেজিস্ট্যান্স ক্যান বি এ ফ্যান। তাহলে ফ্যান বাল্বের ভিতর দিয়ে গেলে আমি বলতে পারি না বাল্ব আর ফ্যান জ্বলতে থাকবে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক So, আছে এটাই তো তুমি বুঝছি। চাচ্ছ। আচ্ছা, এরপরে
হ্যাঁ, সুহা হ্যান্ড রেজ করছে। সুহার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, আমরা যদি রাবারের স্যান্ডেল ট্যান্ডেলও পরি, তারপরেও তো আমাদের শরীরের ভিতর দিয়ে না, ইলেকট্রিসিটি ফ্লো যাবে না, করে গ্রাউন্ডে যাবে। যাবে না। বলো তো কেন? কারণ রাবার মানে হচ্ছে ওটা কন্ডাক্টর না, ঠিক আছে? সো যেহেতু এটা কন্ডাক্টর না, তুমি আসলে গ্রাউন্ডের সাথে কানেক্ট হইতে পারতেছো না। এই জন্য তখন মানে জিনিসটা অনেকটা এরকম হয় যে সোর্স আছে, এসি সোর্স, নেগেটিভ আছে, তুমি রেজিস্ট্যান্সও দিছো কিন্তু গ্রাউন্ডের সাথেও কানেক্টেড না, আবার নেগেটিভের সাথেও কানেক্টেড না। তার মানে এইদিকে তো কারেন্ট ওপেন সার্কিট পাচ্ছে, ফলে কারেন্ট আসলে ফ্লোই করবে না। জিনিসটা অনেকটা এরকম যে নদী ভরা, তাহলে নদী ভরা এবং হাইট যদি একই থাকে আসলে কোনো স্রোত থাকবে না নদীতে। এটা ওপেন এন্ড, ঠিক আছে? নদী ভরা কিন্তু নদী ফ্লো করে যে সমুদ্রে যাবে, সমুদ্রটা নাই, একটা কাইন্ড অফ ধরো যে এখানে খাল হয়ে শেষ হয়ে গেছে নদীটা, তাহলে এই বরাবর কোনো স্রোত আসলে থাকবে না। সোহা কি বুঝতে পারছো? তুমি আসলে ওই রাবার পরে তুমি আসলে কানেক্ট ফুল সার্কিটকে মানে ক্লোজড সার্কিট করতেছো না, ওপেন সার্কিট করে রাখছো। এই জন্য আসলে কখনো তুমি তোমার বডির ভিতরে কারেন্ট ফিল করবে না। কিন্তু তোমার বডি যদি কেউ টাচ করে, এটা হচ্ছে মজার ব্যাপার, যে ধরো তুমি হচ্ছে রাবার পরে রইছো, রাবারের স্যান্ডেল পরে, তুমি কিন্তু কাইন্ড অফ পজিটিভ, মানে যেহেতু তুমি পজিটিভের সাথে কানেক্টেড, সো তুমি পজিটিভ হিসেবে কাজ করতেছো, বাট যেহেতু পজিটিভটা নেগেটিভে কানেক্ট হতে পারতেছে না বা গ্রাউন্ডে কানেক্ট হতে পারতেছে না, তোমার ভিতর দিয়ে ইলেকট্রনের ফ্লো হচ্ছে না এরকম। বাট তোমাকে যদি কেউ ধরে, আলটিমেটলি যদি তোমার পায়ে স্যান্ডেল থাকেও, আরেকজনের পায়ে যদি স্যান্ডেল না থাকে, তখন তোমরা দুইজনই ইলেকট্রিফাইড হয়ে যাবে। আলটিমেটলি দেখা যাবে তোমার ভিতর দিয়েও ইলেকট্রন ফ্লো করতেছে, তার ভিতর দিয়েও যাবে, দুইজনই শক খাবে। তো এই জন্য কিন্তু একজনকে ইলেকট্রন শক, সরি, একজনকে যদি ইলেকট্রিসিটি শক করে, তাকে কিন্তু ধরতে মানা করা হয়। তাকে দেখবা বাঁশ দিয়ে বাড়ি দিতে বলা হয়, অথবা মেইন সুইচ বন্ধ করতে বলা হয়, এরকম, ঠিক আছে? কেউ শক খাইলে তারে যা ইচ্ছা করে ধরো না, আর দুজন মিলে জি শক খাবা, ভাইয়া, ঠিক আছে? বুঝছি। আচ্ছা, আমাদের চ্যাট বক্সে কোয়েশ্চেন আসতেছে। আহ আচ্ছা, মৃত্তিকা বলছে ভাইয়া দুইটাকে কি ফরওয়ার্ড বায়াসিং করা যাবে? দুইটাকে একসাথে ফরওয়ার্ড বায়াসিং, দুইটাকে সিরিজে লাগাই দিবা। মানে তুমি যদি দুইটা এইভাবে লাগাই দাও, দুইটা যদি ওইভাবে লাগাও কোনো লাভ নাই। মানে তুমি চাইলে এরকম দুইটাকে না, এইভাবে, এখন তাহলে মানে যে ফিগারটা আঁকছো এটা কোন ইসে আছে? তো সিরিজেও না, প্যারালেলও না। না এরা এরা হচ্ছে কাইন্ড অফ, এগুলা সিরিজ প্যারালাল বলে আসলে লাভ নাই, আহ, কারণ মাঝখানে আরো সোর্স আছে। এখানে সিরিজ প্যারালালের কোনো ব্যাপারই নাই। তুমি সার্কিটে কিভাবে বসাইছো, জাস্ট ক্যান বসাইছো কারেন্টকে একই ডিরেকশনে আনার জন্য। আমি একটু পুরোটা দেখাই, এখনো শেষ হয়নি আসলে, আমরা কেবল একটা পার্ট দেখছি যে উপরেরটা পজিটিভ আর নিচেরটা নেগেটিভ হলে কি হয়, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, নিচের ডায়োডটা না দিলে হবে কিনা, জিনান যেটা বলতেছো, নিচের ডায়োডটা না দিলে, তুমি যদি এই ডায়োডটা না দাও, এটা যদি না দাও, তাহলে হচ্ছে ওই যে হাফ ওয়েভ রেকটিফাই হবে, শুধুমাত্র একটা সাইকেলে কারেন্ট পাবা, উপরের সাইকেলে কারেন্ট পাবা, মাঝখানের সাইকেলে কারেন্ট পাবা না। কিন্তু দেখো এখন কি হয়, আমি যদি এই যে ডিরেকশন চেঞ্জ করি কারেন্টের, ডিরেকশন চেঞ্জ হওয়া মানে কি, আমি বলতে পারি নিচেরটা প্লাস হয়ে যাবে আর উপরের সাইডটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। এবার আমাকে একটু মৌমিতা আছে না, মৌমিতা, মৌমিতা কি আছে? মৌমিতাকে আমি দেখতে পাচ্ছি, একটু আনমিউট করে কথা বলতে হবে। মৌমিতা আছো? ঘুমায় গেছে মনে হয়। আচ্ছা, ইসে বলো, রায়ান তাবাসসুম আছো? জি ভাইয়া। আচ্ছা রায়ান, আমাকে বলো, যদি নিচেরটা পজিটিভ হয় আর উপরেরটা নেগেটিভ হয়, তখন কি কেস হবে বলো তো? তখন হচ্ছে ডায়োড 1 যেটা ওইটা অফ হয়ে যাবে, আর ডায়োড 2 যেটা ওইটা হচ্ছে অন থাকবে। তাহলে এটা অফ হয়ে যাবে, এটা যদি অন হয়, তাহলে বলো তো আমাকে হুম। কারেন্ট কিভাবে ফ্লো করবে? তখন কারেন্ট নিচে দিয়ে যাবে, নিচ দিয়ে যাবে, যে তারপরে? পরে হচ্ছে কি রেজিস্ট্যান্স দিয়ে যে পরে গ্রাউন্ডে চলে যাবে। হ্যাঁ, গ্রাউন্ডে চলে যাবে। ও কিন্তু আর উপরে যাবে না, যেহেতু এটা না। বন্ধই, ঠিক আছে? হুম তো হুম হুম। আলটিমেটলি গ্রাউন্ডে তো যাইতে পারতেছে। এবং দেখো বোথ কেসে, এই যে ব্লু লাইন আর রেড লাইন, দুইটা লাইনে এই যে রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্ট গেছে, লেফট টু রাইটে গেছে না কারেন্টের ডিরেকশন? হুম। এই যে দেখো, লেফট থেকে রাইটে গেছে। তাহলে কারেন্ট কি এখন এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে দুইটা ডিরেকশনে ফ্লো করতেছে নাকি একটা ডিরেকশনে ফ্লো করতেছে? একটা ডিরেকশন। একটা। যেমন উপরের ছবিটাতে আমি যদি দেখাই, যখন এটা প্লাস হইতো এটা মাইনাস হইতো, তখন আসলে কিভাবে কারেন্ট ফ্লো করতো? এইভাবে কারেন্ট ফ্লো করতো, ঠিক আছে? আর যদি আমি ব্লু লাইন দিয়ে দেখাই, নিচেরটা প্লাস উপরেরটা মাইনাস, তখন কারেন্ট কোন ডিরেকশনে ফ্লো করতো? এই নিচ ডিরেকশনে থেকে। ফ্লো করতো। তাহলে আমি বলতে পারি এই রেজিস্ট্যান্স দুইটাই দেখতেছিল, কারেন্ট নিচেও যেতেছে দেখতেছে, উপরেও যেতেছে দেখতেছে, মানে দুইটা ডিরেকশন ছিল। এই জন্যই দেখো, এই যে উপরে যাওয়া মানে যদি এটা হয়ে থাকে, ধরো এই ব্লু লাইন দিয়ে যদি এটা বুঝাই, তাহলে রেড লাইন দিয়ে যখন কারেন্ট ফ্লো করছে, তার মানে হচ্ছে নিচের সাইডে কারেন্ট যাচ্ছে।
কি বলছি বোঝা গেছে? তাহলে উপরের ছবিতে দুইটা ডিরেকশনে কারেন্ট ছিল, আর নিচের ছবিতে আমরা দেখতেছি ফ্রম লেফট টু রাইট, মানে একটা ডিরেকশনে কারেন্ট যাচ্ছে। এবং এমন কি হচ্ছে যে তুমি অর্ধেক টাইম কারেন্ট পাচ্ছ আর আরেক অর্ধেক পাচ্ছ না, নাকি ফুল টাইমই কারেন্ট পাচ্ছ? রায়ান, ফুল টাইম মানে বুঝছো তো? এই যে উপরেরটা পজিটিভ নিচেরটা নেগেটিভ, শুধু কি এই টাইমে কারেন্ট পাচ্ছ, নাকি নিচেরটা পজিটিভ হলেও কারেন্ট পাচ্ছ রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে? হ্যাঁ, নিচেরটা পজিটিভ হলেও তো আমরা কারেন্ট হলেও তো পাচ্ছি। তাহলে আমি বলতে পারি যে হুম ফুল টাইমে আমরা কারেন্ট পাচ্ছি। উপরেরটা হুম যদি হয়ে থাকে কোনো ডায়োড ছাড়া, এই হুম। নিচেরটার ছবি হওয়া উচিত, দেখো তো এরকম হওয়া উচিত কিনা। আমরা যদি এইভাবে আঁকি, দেখো তো রায়ান বুঝতেছো কিনা? এই পজিটিভ সাইকেলটাও ও পাইছে, আর নেগেটিভ সাইকেলটাও পাইছে, এবং সেটা উপরের দিকে করে পাইছে। কারণ দেখো বোথ কেসে আমরা দেখছি যে কারেন্ট লেফট টু রাইট গেছে, তাহলে কারেন্টের ডিরেকশন তো চেঞ্জ হয় নাই। এই জন্য দেখো কারেন্ট আর এই পরের যে নিচের সাইকেলটা, এটা নিচে না হয়ে এটাকে উপরে নিয়ে গেছে, কারণ কারেন্টের ডিরেকশন সেম রাখছে, লেফট টু রাইট আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এখন কিন্তু আর ওই কেসটা নাই যে অর্ধেক টাইম আমি কারেন্ট পাচ্ছি, যে এখানে যে কেসটা হয়েছিল অর্ধেক টাইম কারেন্ট পাচ্ছি আর কিছু অর্ধেক পাচ্ছি না, আবার অর্ধেক টাইম কারেন্ট পাচ্ছি কিছু অর্ধেক পাচ্ছি না, এই কেসটা কিন্তু হচ্ছে না। এটা ছিল হাফ ওয়েভ রেকটিফাই, কারণ তুমি এই বাকি অর্ধেকটা পাচ্ছিলাই না কখনো। এটাকে কি আমরা নাম দিতে পারি না ফুল ওয়েভ রেকটিফিকেশন হয়েছে, কারণ ফুল ওয়েভটাই কিন্তু এখন তুমি পাচ্ছ এবং একই ডিরেকশনে কারেন্টটা ফ্লো করতেছে, কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়নি। ঠিক আছে রায়ান? জি ভাইয়া, বুঝেছি। আচ্ছা, কিন্তু এটাকে আমরা এখনো টোটালি ডিসি বলতে পারবো না। টোটালি ডিসি হইতে গেলে কারেন্টের ভ্যালুটাও কিন্তু কনস্ট্যান্ট থাকতে হবে। এখানে কিন্তু কারেন্টের ভ্যালু আমরা দেখতেছি যে জিরো বেড়ে বেড়ে হাইয়েস্ট হয়েছে, আবার জিরো বেড়ে বেড়ে হাইয়েস্ট হয়েছে, আবার জিরো। কিন্তু একটা সুবিধা তাহলে হয়েছে ভাই এটা কি পার্শিয়ালি কারেন্টের ডিসি? ডিরেকশন, হ্যাঁ বলতে পারো যে এটা দিয়ে তুমি টোটালি একটা ব্যাটারি যেরকম কাজ করে ওরকম কাজ হবে না এখানে। কারণ হচ্ছে এখানে ভ্যালু অনেক সময় বেড়ে যাবে, অনেক সময় কমে জিরো হয়ে যাবে, আবার বেড়ে যাবে, মানে বাড়তেছে কমতেছে জিনিসটা। ফলে তুমি যদি চিন্তা করো যে এটা ফ্রিকোয়েন্সি যদি অনেক কম হয়, তুমি বুঝতে পারবে একটা জিনিস কম জোরে ঘুরতেছে, আবার জোরে ঘোরা শুরু করছে, আবার কম জোরে ঘোরা শুরু করছে, আবার জোরে। সো এটা তো তুমি চাও না, একই স্পিডে ঘুরুক এরকমই তো চাও, ঠিক না? সো এটাকে আমরা বলি হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশন। সো এটা এখনো পুরোপুরি আসলে ফ্ল্যাট হয় নাই। ফ্ল্যাট হইলে পরে তুমি একটা ব্যাটারির মতো চিন্তা করতে পারো, যে ব্যাটারি যেরকম কারেন্ট ফ্লো করায় তখন আসলে এই ডায়োড গুলা মিলে ওরকম ফ্লো করাইতো। তো এটা এখনো ফ্ল্যাট করতে পারো নাই, কিভাবে করতে পারবা ওইটা আমি একটু বলে দিব। সেটাকে আমরা নাম দিয়েছিলাম ফুল ওয়েভ রেকটিফিকেশন। আচ্ছা, এখন তোমরা কি দেখতে চাও যে কিভাবে এটাকে আরেকটু ফ্ল্যাট করা যায়? এগুলো সব আসলে এইচএসসি তে শিখবা। আমি জাস্ট একটু তোমাদের হেডস আপ দিয়ে রাখতে পারি যে কিভাবে এই জিনিসটাকে একদম ফ্ল্যাট করা যায়। তার আগে আমি একটু সবার কাছে একটু শুনতে চাই, মুনা তুমি কি বুঝলা যে কিভাবে আমরা হাফ ওয়েভ আর ফুল ওয়েভ রেকটিফাই করতে পারি? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল। হুম হুম আচ্ছা, এখানে যে গ্রাফটা যে ফুল ওয়েভের, হুম হুম। ওখানে কি ওয়েভ লেংথ যেটা হাইয়েস্ট যেটা ওটা কি অলওয়েজ সেম থাকবে, মানে একটু বাড়তে পারে মানে? আহ, তুমি যেটা বলতেছো যে এটার যে পিক আর এটার যে পিক হ্যাঁ হ্যাঁ নর্মালি হ্যাঁ। একটু কম থাকে, কারণ এই যে যে ডায়োড গুলা হয় এই ডায়োড গুলা কিছুটা ভোল্টেজ খেয়ে ফেলে। তাহলে মনে কি আছে কোন? তোমাদের আমরা বলছিলাম না একটা 0.7 ভোল্ট লাগে ওই ব্যারিয়ারটাকে সরাইতে, ডিপ্লেশন হ্যাঁ লেয়ারের যে ব্যারিয়ার। সো তোমার এখানে যদি ধরো 2 ভোল্ট দিয়ে থাকো, 2 ভোল্ট যদি ম্যাক্সিমাম হয় প্লাস মাইনাস, ওই 2 ভোল্টের মধ্যে 0.7 আসলে চলে যাবে এই ডায়োডের ডিপ্লেশন লেয়ারকে ওভারকাম করতে। ফলে তুমি হয়তো ডায়োড বসানোর ফলে একটু কম কারেন্ট পাবা, এটার পিকের থেকে এটার পিকটা একটু কম হইতে পারে, বাট খুব বেশি। এটা হচ্ছে যদি অনেক বড় ভোল্টেজ হয়, ধরো 220 ভোল্ট, 220 ভোল্ট হলে আসলে এটা ম্যাটারই করবে না, অলমোস্ট সমানই থাকবে। কিন্তু যদি 2 ভোল্ট হয় তাহলে ম্যাটার করবে, কারণ 2 ভোল্টের রেসপেক্টে 0.7 অনেক বড় একটা ভ্যালু। তাহলে কি কোনো সময় কমতে কমতে কি একদমই কমে যাবে, এরকম হবে? কমতে কমতে আসলে না না, একদম কমে যাবে না, সবসময় জাস্ট ওই 0.7 ভোল্টেজটা খেয়ে ফেলবে ও। সো ওইটুকু কখনো তুমি পাবা না। আচ্ছা আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া, আরেকটা ছিল। হুম আহ, বলো। আচ্ছা ভাইয়া, এই যে মাঝে মাঝে কিছু কোয়েশ্চেন আসে যে হাউ টু মানে ফর্ম এন টাইপ সেমিকন্ডাক্টর, মানে কিভাবে আমরা বানাবো, তো ওটা কি ওই যে তুমি যে একটা দেখাইছিলা যে ওই যে কি বলে ভ্যালেন্সি সিলিকন? 5 যাদের তাদের হ্যাঁ অ্যাড হ্যাঁ করে হ্যাঁ দিলেই হয়ে যাবে, হ্যাঁ। মানে ফসফরাস বা ওই টাইপের যাদের ভ্যালেন্সি 5 আছে তাদের অ্যাড করলে হবে, এবং ছবি আঁকে এঁকে দেখাই দিবা।
আচ্ছা এই ঠিক আছে। চ্যাপ্টারটা হচ্ছে আমি বলি যেহেতু কোনো ম্যাথ নাই, মানে অ্যান্সার না করা ভালো একদিক থেকে, কিন্তু তোমার হইতে পারে না যে অন্য সব কোশ্চেন অনেক হার্ড আসছে, যেগুলাতে ধরো চ্যাপ্টার 5, 6 এর থেকে অনেক হার্ড আসছে, হুম, তখন তুমি এইগুলা চ্যাপ্টারের থিওরি অ্যান্সার করতে পারো, কারণ এখানে তো কোনো ম্যাথ নাই, থিওরি আসবে। সেই থিওরি যদি তোমার ভালো মতো পড়া থাকে, ওয়াই নট, ঠিক না? কারণ থিওরি গুলাও তো মজার, এমন তো কঠিন কিছু না, রকেট সায়েন্স না, ঠিক আছে? সো থিওরি অ্যান্সার করেও কিন্তু তুমি ফুল মার্কস পাবা, কারণ টিচাররা বরঞ্চ এগুলা দেখলে আনকমন কোয়েশ্চেন যদি লেখো এবং তুমি যদি ঠিক মতো বুঝাই দিতে পারো, টিচারকে খুশি হয়ে যাবে, হুম, ঠিক আছে? ঠিক আছে। তো এগুলো হচ্ছে কোয়েশ্চেন যদি অনেক হার্ড হয় তখনকার সাপোর্ট এই চ্যাপ্টারটা বিশেষ করে। ঠিক আছে। আচ্ছা, দিহান আমাদের কোয়েশ্চেন করছে যে আমরা কি জুমের আইডি পাসওয়ার্ড চেঞ্জ করছি কিনা। অ্যাকচুয়ালি আমরা চেঞ্জ করি নাই, ঠিক আছে? জুমের আইডি পাসওয়ার্ড সেমি সেমি আছে না, বাকিরা তো একই পাসওয়ার্ডে ঢুকছো। জি ভাইয়া। হুম, হুম, হুম। জি ভাইয়া। আচ্ছা, রোদেলা বোধহয় দুই জায়গায় করতেছে, মাইশা আছে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে আছে কিনা জুমে যারা আছো? সামিহা হ্যান্ড রেজ করছে, বলো আপু। ভাইয়া মোমো একটা কোয়েশ্চেন করছে, এটা কি দেখছো? না না, মোমো 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 কি কোয়েশ্চেন করছে দেখি। স্যার, ডায়োড গুলো যদি ফরওয়ার্ড বায়াসে হয় কি হবে, গ্রাফটা কেমন হবে? দুইটা ডায়োড আমি বুঝি নাই, মানে ডায়োড তো ফরওয়ার্ড বায়াসে থাকতেছে, উপরেরটা থাকতেছে আর নাহলে নিচেরটা থাকতেছে। যখনই আসলে ফরওয়ার্ড বায়াসে থাকতেছে তখনই কারেন্ট ফ্লো করতেছে। আর এই যে এই ভ্যালুগুলা বাড়তেছে কমতেছে, এই যে বাড়তেছে কমতেছে কিন্তু ডায়োডের জন্য না, বাড়তেছে কমতেছে হচ্ছে এসি সোর্সের জন্য। এসি সোর্সের ক্যারেক্টারিস্টিক্সই হচ্ছে কারেন্টের ভ্যালু বাড়বে কমবে, ঠিক আছে? সুরম্য একটা কোয়েশ্চেন করছে, স্যার 2 ডায়োডস ইউজ করলে ইলেকট্রন কিভাবে ট্রাভেল করছে একটু আবার বলবেন। ও, ইলেকট্রনের কথা যদি চিন্তা করো, আমরা জানি তো কারেন্টের অপোজিট ডিরেকশনে ইলেকট্রন ফ্লো করবে, ঠিক আছে? সো আমরা এই যে এই ব্লু যে লাইনটা দেখাইছি এটাই হবে তখন ইলেকট্রনের ফ্লো। ইন কেস অফ হচ্ছে মানে এই রেডটার ক্ষেত্রে ইলেকট্রন ফ্লো হবে ব্লুটা, আর এই ব্লু পজিটিভ নেগেটিভের জন্য রেডটা হবে ইলেকট্রনের ফ্লো। মানে খুবই কাউন্টার ইনটুইটিভ, কারণ তারের যেদিক দিয়ে আসলে ইলেকট্রন ফ্লো করতেছে না তুমি ওই দিক দিয়ে কারেন্ট দেখাইতেছো, এটা আসলে একটু অদ্ভুত। সুরম্য একটা ভালো জিনিস আনছে, ইলেকট্রনের ফ্লো বিবেচনা করলে কারেন্ট যেদিকে যাচ্ছে ওই ওই উপরের অংশে তো আসলে ইলেকট্রন ফ্লোই করে না, ইলেকট্রন ফ্লো করছে নিচের দিকে। কিন্তু কারেন্টের ডেফিনেশন আর ইলেকট্রনের ফ্লোর ডেফিনেশন থেকে আমরা জানি যে আমার কারেন্ট দেখাইতে গেলে উপরের দিকে দেখাইতে হবে। অ্যাকচুয়ালি হচ্ছে উপর দিয়ে কারেন্ট না, নিচের এই ডায়োডটা দিয়ে হচ্ছে ইলেকট্রন ফ্লো করছে। আচ্ছা সরি, ইলেকট্রন ফ্লো করছে আমরা ভুল বললাম, গ্রাউন্ড থেকে ইলেকট্রন হচ্ছে ডায়োড 1 দিয়ে আসছে। এই রেড লাইনের জন্য আমি ভুল বলছিলাম প্রথম ক্ষেত্রে, সরি। যখন আমি রেড লাইন বলতেছি তখন হচ্ছে গ্রাউন্ড থেকে ইলেকট্রন হচ্ছে এই দিক দিয়ে ফ্লো করছে, ডায়োডের এই দিক দিয়ে ফ্লো করে পজিটিভে আসছে। আর যখন হচ্ছে ব্লুটা অর্থাৎ এটা নিচেরটা পজিটিভ, তখন ওই গ্রাউন্ড থেকে আবার ইলেকট্রন আসছে, তখন হচ্ছে নিচ দিয়ে ফ্লো করছে, এদিক দিয়ে ইলেকট্রন ফ্লো করছে, ঠিক আছে? অর্থাৎ কারেন্টের যে ডিরেকশনটা আছে জাস্ট অপোজিট ডিরেকশনে হচ্ছে ইলেকট্রন ফ্লো করছে, এবং দুই ক্ষেত্রে গ্রাউন্ড থেকে আসছে। ওকে, আর এরপরে কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া, বলো। আচ্ছা আমরা যদি সেকেন্ড ডায়োডটার পজিটিভটা মানে চেঞ্জ করে দেই, উল্টা হুম। করে দেই, তাহলে কি হবে? মানে কোনো চেঞ্জ? আচ্ছা, তুমি যেটা বলতেছো আমি বুঝছি তোমার কথা, আমি একটু ছবিটা মুছে ফেলি তাহলে বুঝাইতে সুবিধা হবে। তুমি দুইটা ডায়োডকে সিরিজে দেয়া এবং একই ক্রমে দেয়া মানে হচ্ছে আসলে ওই হাফ ওয়েভ রেকটিফিকেশনই, এটা আমরা একটু আগে বলতে চাচ্ছিলাম। ধরো এটা হচ্ছে এসি সোর্স, তুমি হচ্ছে এইভাবে দিছো, ধরো এখানে একটা রেজিস্ট্যান্স দিছো, তুমি আর একটা ডায়োডকে জাস্ট উল্টায় দিছো, আগের ছবির তুলনায় উল্টায় দিছো। সো এই ক্ষেত্রে জাস্ট যখন উপরে পজিটিভ নিচে নেগেটিভ তখনই মাত্র দুইটা ডায়োড অন থাকবে। দেখো এটা সবাই বুঝো কিনা, উপরে পজিটিভ, সো এই উপরেরটাকে আমরা বলতে পারি ফরওয়ার্ড বায়াস, ঠিক একইভাবে নিচেরটা হচ্ছে এন এর সাথে নেগেটিভ, সো এটাও ফরওয়ার্ড বায়াস। সো দুই ক্ষেত্রেই যেহেতু ফরওয়ার্ড বায়াসে আছে আমরা বলতে পারি এইভাবে কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? আর যখন রিভার্স বায়াস হবে, ধরো নিচেরটা পজিটিভ উপরেরটা নেগেটিভ, তখন এটাও অফ, কারণ এন টাইপের সাথে পজিটিভ আছে, আবার নেগেটিভের সাথে পজিটিভ, এটাও অফ, তখন ওই হাফ সাইকেলে তুমি আসলে কারেন্টই পাবা না, এটা হবে এরকম জাস্ট জিরো, আবার এরকম। সো দুইটা ডায়োডকে যদি এরকম একই ভাবে মানে তীর চিহ্নের ডিরেকশন যদি একই থাকে তাহলে আসলে ওটা হাফ ওয়েভ রেকটিফায়ারই, ওটা ফুল ওয়েভ রেকটিফায়ার হলো না।
মুনা কি বুঝতে পারছো? জি ভাই। ওকে, ক্লিয়ার? তাহলে আদার্স যারা আছো তাদের কি ক্লিয়ার হয়েছে? এগুলা তোমরা সব এইচএসসি তে যে আরো ডিটেলে শিখবা। ইনফ্যাক্ট এইচএসসি তে আমি যা শিখাইছি এইটুকু শিখবা, তোমাদের 9-10 এ এটা কিছুই নাই। বা ডায়োড পড়লাম, ডায়োডের ইউজটা কি এটা যদি আসলে না জানা হয় তাহলে আসলে জিনিসটা কম শেখা হয়ে যায় আমার কাছে মনে হচ্ছে। আর ভাইয়া চ্যাট বক্সটা একটু দেখো। এর কোনো সমস্যা আছে? অর্পা বলতেছে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। উপরে যাও একটু, আনিকার চ্যাট থেকে পড়ো। আচ্ছা আচ্ছা, এত কি জটিল জিনিস আমি পড়াচ্ছি? আমার ধারণা তোমরা আগের দিনের লেকচারটা ফলো করো নাই ঠিক মতো, নাহলে এত খারাপ অবস্থা হওয়ার কথা না। না ভাইয়া সব ঠিকই যাচ্ছিল, হঠাৎ করে কি জানি প্যাচ লেগে গেল। আচ্ছা, সুরম্যর কোশ্চেনে ওই যে ইলেকট্রনের ফ্লো কোন দিক দিয়ে হচ্ছে ওইটা আপাতত ইগনোর করো। ওইটা জাস্ট কারেন্ট যেদিকে ফ্লো করছে তার অপোজিট ডিরেকশনে ইলেকট্রন ফ্লো করছে, এটা মনে রাখবা, তাহলে হবে। যেমন ধরো তুমি যদি কোনো সকেটের পজিটিভ সাইডটা ধরো, আসলে কিন্তু গ্রাউন্ড থেকে ইলেকট্রন তোমার বডির ভিতর দিয়ে সকেটের দিকে যাবে, ঠিক আছে? মানে পজিটিভ থেকে গ্রাউন্ডের দিকে কারেন্ট যায়, দ্যাট মিন্স হচ্ছে ইলেকট্রন উল্টা দিকে যায়, গ্রাউন্ড থেকে তোমার বডির ভিতর দিয়ে সকেটে যাবে। সো এই ঘটনাটা ঘটবে। এই রশনি, তুমি কি বুঝতেছো এখন? আমি জানি না। হ্যাঁ ভাইয়া বুঝতেছি। আচ্ছা, সুরম্যর কোয়েশ্চেন নিয়ে সবাই। আচ্ছা মমিতা, তুমি এতদিনে বুঝলা যে আমরা চ্যাপ্টার 13 পড়তেছি? তুমি আগের ক্লাসগুলো করছিলা আপু? আচ্ছা, মোমো নাকি আজকের ক্লাস বুঝতেছে। আমি জানি না যে গত দিনের ক্লাস না বুঝে আজকের ক্লাস কেমনে বোঝা যায় আসলে। ওকে, আমার মনে হয় ডায়োড শেষ, আমরা এখন তার পরের টপিকে চলে যেতে পারি, যেটা কিনা ট্রানজিস্টর। তোমরা কি ট্রানজিস্টর ডিটেলে দেখতে চাও নাকি শর্টকাট? ডিটেইলে দেখাটা ডিটেইলে বেটার। দেখবো ভাইয়া। একে তো বুঝতেছো না, ডিটেইলে আবার ভাইয়া ডিটেইলে। একে তো বুঝতেছো না আবার দেখতে চাও ডিটেলে। অবশ্যই এটা দেখলে সুবিধা আছে, ওই যে আমাদের যে অ্যানিমেশনটা আছে না, ওই অ্যানিমেশন তো হ্যাঁ ভাইয়া সেটাই। গত 2 দিন যে দেখাইছে অ্যানিমেশনটা কিন্তু ট্রানজিস্টর রিলেটেডই, ঠিক আছে? সো ট্রানজিস্টর যদি তুমি এখান থেকে একটু বুঝে ফেলো, অ্যানিমেশন দেখলে অনেক ক্লিয়ার হয়ে যাবে, এমন আহামরি কঠিন কিছু না। ট্রানজিস্টরটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যে বলতেছি না যে এই যে আগেকার দিনে টিভি বা ধরো কম্পিউটার অনেক বড় বড় সাইজ ছিল, সব ছোট হচ্ছে দিন দিন। সো এটার মেইন একটা রিজন হচ্ছে যে আমরা ট্রানজিস্টর ইউজ করা শুরু করছি। যখন থেকে ট্রানজিস্টর ইউজ করছে, ডিজিটাল সার্কিট লজিকে অনেক চেঞ্জ আসছে এবং জিনিসপত্র অনেক ছোট হওয়া শুরু করছে। ওকে, সো চলো আমরা তাহলে দেখি। সবাই একটু মিউট করে রাখো, আমি ব্যাকগ্রাউন্ড নয়েজ পাচ্ছি, মিউট করে দিচ্ছি। আমরা ট্রানজিস্টর একটা ছবি আঁকার চেষ্টা করি। আচ্ছা, ট্রানজিস্টরে হচ্ছে কি থাকে আমি যদি খুব সিম্পলি বলি, ডায়োড, আমরা মনে আছে পি টাইপ এন টাইপ পড়ছিলাম, এরপরে পি আর এন মিলায় ডায়োড বানাইছিলাম। আর ট্রানজিস্টরের এটার একটা নাম হচ্ছে ট্রায়োড, এটাকে বলে হচ্ছে ট্রায়োড, কারণ এটা তিনটা হচ্ছে তিনটা সাইড থাকে, ঠিক আছে? এই জন্য এটাকে ট্রায়োড বলে। আমি তোমাদেরকে সবাইকে একটু ডায়োড আর ট্রায়োডের ছবি দেখানোর চেষ্টা করি, যাতে সবার জন্য জিনিসটা একটু সহজ হয় যে ট্রানজিস্টর আসলে দেখতে কেমন হয়, ঠিক আছে? ভাইয়া হ্যাঁ বলো। ওটা কি তিনটা জাংশন? তিনটা জাংশন থাকে, হ্যাঁ। যেমন ডায়োডের ক্ষেত্রে দুইটা সাইড থাকে না, পি টাইপ আর এন টাইপ, দুইটা সাইড থাকে। জি। ট্রায়োডের ক্ষেত্রে হচ্ছে তিনটা সাইড থাকে, ঠিক আছে? পি এন পি হইতে পারে, এন পি এন হইতে পারে, আমরা বলবো। বাট তার আগে আমরা একটু ট্রানজিস্টর দেখাই, এবং তোমরা, আমি শিওর যে সবাই আসলে এগুলা কম বেশি দেখছো। এটা হচ্ছে ট্রানজিস্টরের ছবি। দেখো তো তোমরা এই জিনিসগুলা দেখছো কিনা, বিভিন্ন জিনিস মানে যে কোনো তুমি চার্জার যে কোনো সার্কিট যদি খুলো, দেখবে এরকম 3 দাঁতওয়ালা জিনিস পাওয়া যায়, এরকম 3টা দাঁত আছে, দেখছো? জি হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ট্রানজিস্টর। আর ঠিক একই ভাবে তুমি যদি ডায়োডের কথা চিন্তা করো, ওদের দাঁত থাকে হচ্ছে 2টা। এই যে দেখো, এগুলাকে বলে হচ্ছে ডায়োড। দেখতে পারতেছো না বড় করে ছবি? এই যে ডায়োডকে এইভাবে দেখানো হয়, ডায়োডের 2টা দাঁত থাকে। 2টা দাঁত কেমনে বুঝলাম বলো তো? এটা তো রেজিস্ট্যান্সের মতো দেখা যায়। দেখতে রেজিস্ট্যান্সের মতো, কিন্তু ড্রামের মতো, সাইজটা হচ্ছে ড্রামের মতো, ঠিক আছে? আর এই যে 2টা দাঁত কোনটা কোনটা, এই যে বাম সাইডে একটা লাঠি, ডান সাইডে একটা লাঠি, এটাই হচ্ছে ওর 2টা দাঁত,
ঠিক আছে? একটা পি টাইপ হয় আর একটা হচ্ছে এন টাইপ হয়। নরমালি হচ্ছে মনে রাখবা ডায়োডের যেটা এই যে একটু সাদা অংশ, একটা হচ্ছে কালো সাইড আর একটা সাদা সাইড, এই সাদা সাইডটা হয় হচ্ছে এন টাইপ আর কালো সাইডটা হয় হচ্ছে পি টাইপ। সবাই কি দেখছো? এই যে এই ছবিটা দেখলে বুঝবা। মনে আছে আমাদের আমরা সার্কিটে যে দেখাচ্ছিলাম, এটা পি এটা এন, পিটা হচ্ছে কালো সাইড থাকে আর এনটা হচ্ছে এরকম একটা সাদা অংশ থাকে গোল। ক্লিয়ার সবার? হ্যাঁ ভাইয়া। ওকে, সো চলো আমরা তাহলে চলে যাই হচ্ছে ট্রানজিস্টরে। আমার আসলে খারাপ লাগতেছে, তোমরা অনেকে অনেক কিছু বুঝতেছো না। আই হ্যাভ ফেইলড তোমাদেরকে বুঝাইতে, এবং কেন যেন অনেক কথাবার্তা হচ্ছে চ্যাটে, সবাই একটু কথাবার্তা কমাও। ভাইয়া বুঝছে না, আসলে সমস্যা হচ্ছে না, বাট সুরম্য কোশ্চেনটা মাথায় ঘুরতেছে। আচ্ছা, সুরম্যর কোয়েশ্চেনটা বাদ দাও না, থাক। সুরম্য জিজ্ঞেস করছে ইলেকট্রন কোন দিকে ফ্লো করে। ইলেকট্রন কারেন্টের অপোজিটে ফ্লো করে, কাহিনী শেষ। ঠিক আছে? আচ্ছা ভাই আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো সামিহা। ভাই এখানে ফুল ওয়েভ রেকটিফিকেশনে ফ্ল্যাট করতে হবে, কারণ তো এসি সোর্স, তো কারেন্ট তো এসি সোর্স দিয়ে চলে, তাই না? মানে আবার ফ্ল্যাট করতে হবে। না না, সব সার্কিট সবকিছু কিন্তু এসি দিয়ে চলে না। কিছু কিছু, যেমন তোমার ল্যাপটপ তো এসি তে চলে না, ডিসি তে চলে। দেখবে অ্যাডাপ্টার লাগানো থাকে ল্যাপটপের সাথে, ওইটা কি করে এসি কে ডিসি বানায়, ডিসি বানায় তারপর তোমার ল্যাপটপটা চালায়। তোমার মোবাইল চার্জ হচ্ছে ডিসি তে, ঠিক আছে? এসি কে ডিসি বানায়, তারপরে হচ্ছে তোমার ব্যাটারি কি বলে মোবাইলের ব্যাটারি চার্জ করে। এই জন্য এই যে এই পার্টটাকে, ওই যে যেটা বলতেছিলাম, এই যে এরকম যেটা আসছিল ডায়োড ইউজ করার পর, এটাকে ফ্ল্যাট করে হচ্ছে ক্যাপাসিটর দিয়ে, যেটা তোমরা এইচএসসি তে যাই শিখবে, এখন দরকার নাই। এটাকে এরকম ফ্ল্যাট করে ফেলানো হয় হচ্ছে ক্যাপাসিটর দিয়ে, যেটা অলমোস্ট ডিসি কারেন্ট সাপ্লাই করতে পারে। তাহলে ডায়োড প্লাস ক্যাপাসিটর হচ্ছে, তুমি বলতে পারো হচ্ছে ডিসি, এসি থেকে ডিসি বানাইতে পারবা। তাহলে এসি কারেন্টকে ডিসি বানায় ফেলতে পারবা যদি তুমি ডায়োড আর ক্যাপাসিটর ইউজ করো, এসি থেকে ডাইরেক্ট ডিসি পাবা। আচ্ছা, যাই হোক, আমরা আবার ব্যাক করি। সুহা, তুমি কি বুঝতে পারছো আমরা যতটুকু বুঝাইছি? জি ভাইয়া বুঝছি। সামিরা বুঝতে পারছো আপু? জি ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, সো চলো তাহলে আমরা হচ্ছে এর পরের যে টপিকটা ট্রানজিস্টর, ওইখানে চলে যাই। আমি একটু ভয় পাইতেছি তোমরা কতটুকু কি বুঝতেছো, আমি কতটুকু বুঝাবো, আসলে ডিটেলে যায় লাভ আছে কিনা। ওকে, আমাকে একটু কঠিন লাগলেই তোমরা বইলো, ঠিক আছে? ট্রানজিস্টরে নরমালি তিনটা সাইড থাকে। আহ তিনটা বা বলতে পারো যে একটা সিলিকন বারের তিন জায়গায় তিনটা হচ্ছে ডোপিং করা হয়। যেমন আমি যদি বলি এই সাইডে আমি হচ্ছে ফসফরাস দিলাম, ফসফরাস, এই সাইডেও ফসফরাস দিলাম, আর মাঝখানে হচ্ছে অ্যালুমিনিয়াম দিলাম। তাহলে বলো তো দুই সাইডে কি তৈরি হবে, এন টাইপ না পি টাইপ? যেখানে ফসফরাস দিছি ওখানে কি তৈরি হবে? ভাইয়া পি টাইপ। ওই মাইরা লাবো, ও না, ফসফরাস এন কি টাইপ। পাঁচটা ইলেকট্রন না ফসফরাসের লাস্ট শেলে, তো এটা হচ্ছে এন টাইপ হবে। এটা এন টাইপ, এটা হচ্ছে এন টাইপ, পি টাইপ। হ্যাঁ, আর মাঝখানে হচ্ছে পি টাইপ। সো দিস ইজ কল, যদি এরকম করা হয় দুই সাইডে দুই ধরনের সেম ডোপিং আর মাঝখানে আলাদা ডোপিং, এটাকে বলা হয় ট্রানজিস্টর। এটার একটা নাম আছে, এটাকে বলে এনপিএন ট্রানজিস্টর। তোমাদের বইতে এগুলো আছে এবং এগুলো এমসিকিউ তে আসে, ঠিক আছে? সেটার নাম হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। ঠিক একইভাবে আমি আরেকটা ট্রানজিস্টরও চাইলে দেখাইতে পারি, সেটা হচ্ছে আমি দুই সাইডে অ্যালুমিনিয়াম দিলাম আর মাঝখানে হচ্ছে তোমার ফসফরাস অ্যাড করলাম। মেইন কথা হচ্ছে দুই সাইডে সেম ডোপিং করতে হবে সেম জিনিস দিয়ে, আর মাঝখানেরটা হবে হচ্ছে অপোজিটটা দিয়ে, ঠিক আছে? মানে দুই সাইডে যদি আমি ভ্যালেন্সি 3 দেই তাহলে মাঝখানেরটা ভ্যালেন্সি 5 হইতে হবে, আর দুই সাইডে যদি 5 দেই তাহলে মাঝখানেরটা 3 হইতে হবে। এটা হচ্ছে মেইন কনসেপ্ট। হ্যাঁ, দুজন হাত তুলছে, কোশ্চেন করতে পারো। অর্পা বলো। ভাইয়া ভুলে উঠে গেছে। আচ্ছা, তাহলে মাঝখানে ফসফরাস দিলাম, দুই সাইডে অ্যালুমিনিয়াম দিলাম। তাহলে দুই সাইডে অ্যালুমিনিয়াম হলে অর্পা পি টাইপ হবে না এন টাইপ হবে? পি টাইপ। আচ্ছা, তাহলে দুই সাইডে যদি পি টাইপ হয়, এটাও যদি পি টাইপ হয়, তাহলে এটার নাম কি হবে বলো তো? পিএনপি। পিএনপি ট্রানজিস্টর, দিস ইজ কল্ড পিএনপি ট্রানজিস্টর, ঠিক আছে? সো দুইটা ট্রানজিস্টর আছে, একটাকে বলে এনপিএন ট্রানজিস্টর, একটাকে বলে পিএনপি ট্রানজিস্টর। এখন আমরা একটু দেখবো যে এই ট্রানজিস্টরটা কিভাবে কাজ করে বা কেন এটা এত সাড়া ফেলছে, ঠিক আছে? ডিজিটাল সার্কিট যেটাকে বলে,
বা যেটাকে বলে ডিজিটাল সিগন্যাল, সেই ডিজিটাল সিগন্যালে আসলে কিভাবে এই জিনিসটা ইম্প্যাক্ট ফেলতেছে। তো এগুলা তোমরা আইসিটি তেও তোমাদের হেল্প হবে, তোমরা একটু মনোযোগ রাখো, তাহলে আইসিটি তে যখন তুমি বলবে ট্রানজিস্টরের কথা, ডিজিটাল সিগন্যালের কথা, তখন তোমাদের জন্য জিনিসটা একটু হেল্পফুল হবে। তোমরা কি আইসিটি পড়ো বাসায়? না ভাইয়া, ভাইয়া খালি এমসিকিউ আসে এই জন্য পড়ো না নাকি? পরীক্ষার আগের দিন পড়ি। আচ্ছা আচ্ছা, ওকে। আমি দেখতেছি তোমাদের সাথে এইচএসসি লেভেলের অনেকে ক্লাস করতে আসছে, আমি জানি না কেন। যেমন আমার একটা খালাতো ভাই জয়েন করছে, ওয়াসি খান, আর একজন জয়েন করছে ওয়াসি রায়হান। ওয়াসি খান হচ্ছে ইন্টারমিডিয়েট 3rd ইয়ারে পড়ে, কারণ ওরা এবার পরীক্ষার্থী ছিল, এইচএসসি পরীক্ষা যেহেতু হচ্ছে না এই জন্য এইচএসসি 3rd ইয়ারে ওরা আছে। ওয়াসি রায়হান আছে, লামিয়া সাবরিনারা তো সবাই এইচএসসি 2nd ইয়ারে আছে। ওকে, সো চলো চলো আমরা তাহলে একটু দেখি যে এই এনপিএন ট্রানজিস্টর এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা 3টা নাম দেই, এই 3টা অংশের নামগুলো আমি একটু লিখে দিচ্ছি। আমরা একটাকে বলি হচ্ছে এমিটার, এমিট করে দেখে এই জন্য এটার নাম এমিটার। এটাকে বলে হচ্ছে বেস, আর এটাকে বলে হচ্ছে কালেক্টর। সো 3টা যে সাইড থাকে, 3 সাইডে আমরা বলছি হচ্ছে 2 সাইডে এন টাইপ হলে মাঝখানে পি হইতে হবে, এবং 3টার নাম আছে এমিটার, বেস, কালেক্টর। সো একটা ট্রানজিস্টর কেমন ভাবে আমরা ব্যাটারি দিয়ে আসলে কানেক্ট করি, যে সবসময় মনে রাখবা যে ট্রানজিস্টর টু ফাংশন, একটা ট্রানজিস্টরকে যদি ফাংশন করতে হয় তাহলে যেটা করা হয়, এমিটার বেস সবসময় মনে রাখবা, এমিটার বেসকে রাখবো হচ্ছে আমরা ফরওয়ার্ড বায়াসে। সবার আশেপাশে খাতা থাকলে এই নোটটা একটু তুলে নাও। এমিটার বেসকে রাখবো হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, আর বেস কালেক্টর এদেরকে রাখবো হচ্ছে রিভার্স বায়াসে। বুঝি নাই মানে। আচ্ছা, এখানে 3টা জাংশন না, মানে 3টা পার্ট না, মনে আছে কয়টা দাঁত থাকে? আমরা একটু আগে দেখাইছিলাম না কয়টা তোমার বের হয়ে আসে, তার বের হয়ে আসে এই ট্রানজিস্টর থেকে? 3টা তার বের হয়ে আসবে। সো এই 3টা তারের মধ্যে ধরো একটা হচ্ছে এই যে এমিটার থেকে বের হয়ে আসতেছে, একটা হচ্ছে বেস থেকে বের হয়ে আসতেছে, আর একটা হচ্ছে কালেক্টর থেকে বের হয়ে আসতেছে, ঠিক আছে? এই জিনিসটাকেই কিন্তু ওই যে তোমরা ছবিতে দেখছিলা না, এরকম 3টা দাঁত বের হয়েছিল, মোনা খেয়াল করছিলা তো নাকি? ট্রানজিস্টর এরকম দেখাইছিল। তো ওই ট্রানজিস্টরের 3টা দাগ হচ্ছে, এই যে দাঁত হচ্ছে, একটা বের হয় এমিটার থেকে, একটা বের হয় বেস থেকে, একটা বের হয় কালেক্টর। এখন যেটা করা হয় আমি একটু সবাইকে বলি, এই এমিটার বেজের সাথে একটা ব্যাটারি কানেক্ট করা হয়, ব্যাটারি কানেক্ট করা হয় এইভাবে ধরো। আবার ঠিক একইভাবে এই বেজ আর কালেক্টর এটার মধ্যে আরেকটা ব্যাটারি কানেক্ট করা হয়, এবং সেটা করা হয় হচ্ছে এরকম ভাবে। আমরা একটু আস্তে আস্তে যাই সবাই যাতে বুঝতে পারে। মেইন কনসেপ্ট হচ্ছে যে এখান থেকে 3টা দাগ বের হয়, তো এরকম 3টা যে তার বের হয়েছে, এই 3টার একটা তারকে কমন রাখা হয়। যে দেখো বেস থেকে যেটা আছে এটাকে হয়তো কমন রাখছে, এটা কমন রাখা এমিটারের সাথে একটা ব্যাটারি কানেক্ট করছে, আবার হচ্ছে কালেক্টরের সাথে বেজের আরেকটা হচ্ছে ব্যাটারি কানেক্ট করছে। এইভাবে 2টা ব্যাটারি কানেক্ট করা হয়েছে। এখন 2টা ব্যাটারি দেখে বলো তো কোন ব্যাটারির কে বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে? 2টা ছবি দেখে কোনটা মনে হচ্ছে? রাইটেরটা। রাইটেরটা, কারণ এখানে আমি 2টা সেল দিছি, আর এখানে কয়টা সেল আছে বলো তো? একটা সেল আছে। সো এইটার নাম দেওয়া হয় হচ্ছে, যেহেতু এটা কালেক্টরের সাথে কানেক্টেড থাকে, এটাকে নাম দেয় ভিসিসি। আর এটা ধরো যে এটা ঠিক বেজের সাথে না, বা বলতে পারো আসলে এটাকে অনেক সময় ভিবিবি নাম দিতে পারো, ঠিক আছে? সো মেইন কথা যেহেতু এটা মানে মেইনলি এটা বেজ নিয়ন্ত্রণ করতেছে, ঠিক আছে? তো আমরা একটু সামনের দিকে যাই বোঝানোর জন্য। এইটার আরেকটা নামও আছে, এটাকে বলা হয় হচ্ছে কমন বেস ট্রানজিস্টর। তোমাদের ওভারওয়েলমিং হয়ে যেতে পারে, অনেকগুলা নতুন টার্ম শিখতেছো। কমন বেস ট্রানজিস্টর। সো মিত্রা আমাকে বলতে পারবা কেন এটাকে কমন বেস ট্রানজিস্টর নাম বলতেছে? কারণ বেস তো দুটোর সাথেই কানেক্টেড। হ্যাঁ দেখো, এটা ছিল হচ্ছে বেস। এই যে দেখো, বেস যেহেতু এমিটারের সাথেও কানেক্টেড আছে, কালেক্টরের সাথেও কানেক্টেড আছে, এই জন্য এটার নাম হচ্ছে কমন বেস ট্রানজিস্টর। ঠিক একইভাবে এটা কমন এমিটার ট্রানজিস্টরও হইতে পারে, কমন কালেক্টর ট্রানজিস্টরও হইতে পারে। সো ওগুলোর মধ্যে আমরা এখন আপাতত যাচ্ছি না আমরা। ভাইয়া হ্যাঁ বলো।
ভিসিসি ভিবিবি এগুলা কি? ভিসিসি মানে হচ্ছে ধরতে পারো কালেক্টরের সাথে কতটুকু ভোল্টেজ বা এই পজিটিভের ভোল্টেজটা বা এই ব্যাটারির পজিটিভ সাইডের ভোল্টেজটা হচ্ছে ভিসিসি। ঠিক আছে, ঠিক আছে। আমি একটু পরে আসতেছি। মেইন কথা দুইটা ব্যাটারি তুমি কানেক্ট করছো, ঠিক আছে, দুইটা সার্কিটে। এখন আসো, আমি যদি ব্যাটারি ভোল্টেজ গুলা দেখাই, এটা হচ্ছে, আমি একটু কালার চেঞ্জ করি, রেড দিয়ে দেখাই। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে বলতে পারো নেগেটিভ কাইন্ড অফ। ঠিক একইভাবে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। সো আমাকে একটু বলো তো, এমিটারের এটা কি টাইপ? পি টাইপ না এন টাইপ? ফসফরাস দিছিলা কি, এটা এন টাইপ? হ্যাঁ, তাহলে এন টাইপের সাথে কি কানেক্টেড আছে আনিকা? নেগেটিভ। নেগেটিভ। তাহলে এটা বলো তো ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে? এন টাইপের সাথে ফরওয়ার্ড। ফরওয়ার্ড। এবং এই যে দেখো এই পজিটিভটা কিসে আছে? এই বেজের সাথে আছে না, যেটা পি টাইপ। তাহলে হ্যাঁ পি টাইপ, এটা হচ্ছে পি টাইপ। পি টাইপের সাথে পজিটিভ আছে বলতে পারো, আর এন টাইপের সাথে হচ্ছে নেগেটিভ আছে। তাহলে এই যে যে দুইটা আছে, এই দুইটা মিলে আছে হচ্ছে ফরওয়ার্ড বায়াস। বুঝতেছি আনিকা? হ্যাঁ ভাইয়া। এই যে এমিটার আর বেজ মিলে আছে হচ্ছে ফরওয়ার্ড বায়াস। দেখো তো আমি নিচে এই কথাটাই লিখছি কিনা, ট্রানজিস্টর টু ফাংশন, এমিটার বেজ হয় হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া 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 ওয়েট, এন টাইপের সাথে কি আছে মানে এই জিনিসটা আরেকবার একটু রিপিট করো। আমিও বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, সবাই আবার একটু খেয়াল করো। আগের লেকচার গুলো যে ভালো মতো দেখে আসছে তার জন্য বোঝাটা ইজি হবে। সবাই একটু খেয়াল করো, এমিটারে কি দিছিলাম মনে আছে? ফসফরাস। ফসফরাস মানে হচ্ছে এটা এন টাইপ। লেফট রাইট দুই সাইডে এন টাইপ রয়েছে, কারণ এটা কোন ট্রানজিস্টর নিয়ে আমরা আলোচনা করতেছি? এনপিএন ট্রানজিস্টর। তাহলে এটা হচ্ছে বেস, পি টাইপ হচ্ছে বেস, এটা হচ্ছে এমিটার, আর এটা হচ্ছে আমার কালেক্টর। আমি একটু মিউট করে দেই, আমি আমার কথাই শুনতে পারতেছি। আচ্ছা, তো এই যে এমিটারে যেহেতু এন টাইপ রয়েছে, এন টাইপের সাথে তুমি এখানে যে ব্যাটারিটা দিছো, দেখো খেয়াল করো, ব্যাটারির নেগেটিভ সাইডের সাথে রয়েছে। তো ব্যাটারির নেগেটিভের সাথে এন থাকা মানে কি ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? ফরওয়ার্ড। ফরওয়ার্ড বায়াস। পি পজিটিভের সাথে পি থাকা, নেগেটিভের সাথে এন থাকা মানে হচ্ছে ফরওয়ার্ড বায়াস। দেখো এই যে পি টাইপ, যেটা পি টাইপটাই যে পজিটিভের সাথে রয়েছে। সো এই পি টাইপ পজিটিভ, তুমি এই ব্যাটারিটা দিয়ে যদি চিন্তা করো, পি টাইপ পজিটিভ এবং এন টাইপ নেগেটিভের সাথে আছে, তাহলে এই যে এই জাংশনটা, এখানে জাংশন বলতে হচ্ছে যেখানেই তুমি কানেক্ট করছো, এখানে পি টাইপ আর এন টাইপ কানেক্ট হয়েছে না এই লাইন বরাবর। সো এই যে যে জাংশনটা, এই জাংশনটা আমরা বলতেছি হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে। কি বলছি বোঝা গেছে? এই পার্টটুকু হচ্ছে ফরওয়ার্ড বায়াস আছে। এখন বলো তো, বেজ আর কালেক্টরের কথা যদি চিন্তা করি, মাইশা বলতেছে যে মাথার উপর দিয়ে যাইতেছে। হ্যাঁ, একটু বেশি আমরা ডিফিকাল্ট আচ্ছা জিনিসই ভাইয়া, দেখতেছি। হ্যাঁ বলো। এমিটার বলতে কি বোঝানো হচ্ছে? এমিট, এমিট করে যে এমিটার। হ্যাঁ ওইটা ঠিক আছে, বাট এখানে এমিট কি এমিট এমিট করে? আমরা দেখবো, এখান দিয়ে সব ইলেকট্রন গুলা বেরোবে, পুরা জিনিসে এদিক দিয়ে সব ইলেকট্রন গুলা বেরোবে। ইলেকট্রন এদিক দিয়ে বেরোবে দেখে এজন্য এটার নাম দিছে এমিটার। আচ্ছা, আর ওই সাইড থেকে কালেক্ট করবে? বা ইলেকট্রন বের হবে ঠিক না, কারেন্ট বের হবে। ঠিক আছে, আমি একটু পরে আসতেছি। মেইন কথা হচ্ছে এমিট হবে ইলেকট্রন বা কারেন্ট, এটা আমরা একটু পরে দেখবো। এই জন্য এটার নাম দিছে হচ্ছে এমিটার। আর রাইটারটা থেকে কি কালেক্ট হবে? কালেক্ট, হ্যাঁ বলতে পারো, ইলেকট্রন কালেক্ট করবে, মানে এদিক থেকে এমিটার ইলেকট্রন পাঠাবে, কালেক্টর হচ্ছে ইলেকট্রন গুলাকে কালেক্ট করবে। আমরা অ্যানিমেশন দেখলে বুঝবো মোটামুটি। আমাকে একটু সামনে যাইতে দাও, আমাদের সময়ও আসলে একটু কম আছে। আমাদের জানি না এই ক্লাসটা আরো একটা দিন লাগতে পারে এক্সট্রা। সো সবাই কি এখনো সাথে আছো নাকি হারাই গেছো অনেকেই? আচ্ছা, আমি ধরে নিছি যে অ্যাটলিস্ট 20% স্টুডেন্ট অ্যাটলিস্ট সাথে আছে, আশা করতেছি। সো এরপরে আসো ডান সাইডের সার্কিটটা আসি। ডান সাইডে দেখো এই অংশটুকু কি টাইপ ছিল? কালেক্টরটা কি টাইপ বলো তো? এন টাইপ। এন টাইপ। এন টাইপের সাথে তুমি কাকে লাগাইছো? দেখো তো এখানে ব্যাটারি পজিটিভ। পজিটিভ। তাহলে এটা ফরওয়ার্ড না রিভার্স বায়াস আছে? রিভার্স রিভার্স। এন টাইপের সাথে পজিটিভ আছে না, তাহলে এটা রিভার্স বায়াস। আর এখানে নেগেটিভটা কিসের সাথে আছে? এই নেগেটিভটা বলতে পারো পি টাইপের সাথে আছে। তো ওই পি টাইপের সাথে নেগেটিভ আর এন টাইপের সাথে পজিটিভ, দ্যাট মিন্স হচ্ছে এই যে যে অংশটুকু, এই জায়গায় যেই তোমার জাংশনটা আছে, এই জাংশনটাকে আমরা বলবো হচ্ছে এটা রিভার্স বায়াসে আছে। বুঝতে পারছি?
তাহলে এমিটার বেস হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর বেস কালেক্টর যেটা বেস কালেক্টর রাইট সাইডের অংশটুকু হচ্ছে রিভার্স বায়াসে। আমরা এটাই কিন্তু একটু আগে লিখছিলাম যে বেস কালেক্টর থাকতে হবে হচ্ছে রিভার্স বায়াসে। ট্রানজিস্টর টু ফাংশন এমিটার বেস শুড বি ইন ফরওয়ার্ড বায়াস আর বেস কালেক্টর শুড বি ইন রিভার্স বায়াস। সবাই একটু আমাকে বলে উঠো একসঙ্গে যে বুঝছি কিনা এই পার্টটুকু। জি না বুঝলে ভাইয়া আমি আবার বুঝাবো, প্রবলেম নেই। বুঝেছি। এই ইসে নম্রতা বুঝতে পারতেছো? জি স্যার। এই রোদেলা আপু আছো? ঘুমায় জি পড়ছো নাকি? ভাইয়া। আচ্ছা না ভাইয়া। আচ্ছা, সুরম্য আপু আমি বুঝি নাই। কোন জিনিসটুকু বুঝো নাই বলো না। তুমি আগের লেকচার দেখছো? আমার এই আজকের ক্লাস করার আগে কি হ্যাঁ, আগের আমি লেকচার দেখছো? এইটার আগ পর্যন্ত সব বুঝছি, যে এখানে ও এসে আচ্ছা, আমার এই সব হারায় পার্টটুকু গেছে। শুধু এই পার্টটুকু আচ্ছা এই পার্টটুকু আমি আবার একটু তোমাকে তোমার সুবিধার্থে আমি আমি আবার আমিও আবার একটু দেখাচ্ছি। সব একটু দেখো, খেয়াল করো। আচ্ছা, এখানে আমি বলতে পারি দেখো তো দুইটা জাংশন আছে। আমি যদি একটু করে বলি, দুইটা জাংশন আছে। এইখানে একটা জাংশন আছে। ভাইয়া মোমো কোয়েশ্চেন করছে ভাইয়া বিসি তে কি কারেন্ট ফ্লো করবে না? একটু পরে বলি, আমি একটা একটা করে কোশ্চেন নিয়ে যাই, ঠিক আছে? সবাই একটু খেয়াল করো, এখানে দুইটা জাংশন আছে। এটা একটা জাংশন, এটা একটা জাংশন, এটা একটা জাংশন, এটা একটা জাংশন। সো এই জাংশনের বাম সাইডে কি আছে? তুমি যদি দেখো এই জাংশনের বাম সাইডে আছে এন টাইপ, এটা আছে এন টাইপ, এটা হচ্ছে পি টাইপ। আর এই পরের জাংশনের এটা তো পি টাইপই আছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে এন টাইপ। এখন এই যে এন টাইপটা, তুমি যদি ব্যাটারির কথা চিন্তা করো, ব্যাটারির কোন সাইডের সাথে কানেক্টেড আছে? ব্যাটারির পজিটিভের সাথে কানেক্টেড আছে এটা। তাহলে পজিটিভের সাথে এন টাইপ মিন্স হচ্ছে আমরা বলতে পারি এটা রিভার্স বায়াস আছে। আমরা জানি পজিটিভের সাথে পি টাইপ থাকলে হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আর ঠিক একইভাবে এই জাংশনের যে পি টাইপটা তুমি যদি এইদিকে চিন্তা করো, পি টাইপটা আছে হচ্ছে নেগেটিভের সাথে কানেক্টেড। তাহলে পি টাইপ যদি নেগেটিভের সাথে কানেক্টেড হয়, আর এন টাইপ যদি পজিটিভের সাথে কানেক্টেড হয়, তাহলে এই জাংশনটাকে আমরা বলতে পারি ইন রিভার্স বায়াস। বুঝতেছি আপু? সুরম্য? জি স্যার। আচ্ছা, আর লেফট সাইডেরটা যদি দেখো, এখানে এন টাইপটা কিসের সাথে কানেক্টেড আছে? এন টাইপটা কানেক্টেড আছে হচ্ছে ব্যাটারির নেগেটিভের সাথে। নেগেটিভ। হ্যাঁ, আর পি টাইপটা কিসের সাথে কানেক্টেড আছে? পি টাইপটা কানেক্টেড আছে হচ্ছে ব্যাটারির পজিটিভের সাথে। তাহলে এটা ফরওয়ার্ড পজিটিভের বায়াস আছে। সাথে। এই জন্য আমরা বলতেছি যে এই অংশটুকুকে ফরওয়ার্ড বায়াস। তাহলে দুইটা যে জাংশন আছে, এমিটার বেজ আছে ফরওয়ার্ড বায়াসে, কারণ এই লেফট সাইডেরটার নাম দিছিলাম এমিটার। এমিটার বেজ আছে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, আর বেস কালেক্টর আছে হচ্ছে রিভার্স বায়াসে। বুঝছি সুরম্য? কি? জি বুঝছি। আচ্ছা, মেসেজ পাঠাচ্ছি না, সঞ্জিদ কি কিছুই বলে পাঠাচ্ছি না। একটু আনমিউট করে কথা বলো। ঈশা আমাকে একটু সোনু বলো তো ভাইয়া, তুমি বুঝতে পারতেছো কিনা? ফেসবুকে আছো আমাদের সাথে। আচ্ছা, সো এবার আসো, আমি ছবিটাকে আবার একটু ক্লিয়ার করতে হবে। আমি দেখি এটাকে ব্যাক করে করে আসলে যাওয়া যায় কিনা। আচ্ছা, আর যাওয়া যাচ্ছে না, সরি। আমাদের এই ছবিটা মুছতে হবে, ওটাকে আবার রাখতে হবে। যাই হোক, এখন আসো যে তাহলে আমরা একটা জিনিস বুঝে গেছি যে এমিটার বেস আছে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, আর বেস কালেক্টর আছে হচ্ছে রিভার্স বায়াসে। এখন আমরা যদি ওই আগের ছবিটা আবার একটু দ্রুত এঁকে ফেলি, তোমরা প্লিজ একটু চ্যাটে কথা বলা বন্ধ করবা অনুগ্রহ করে। আমি একটু ডিফিকাল্ট টপিক তোমাদের পড়াচ্ছি। একটা হচ্ছে রিজন আমাদের সময় আছে, আমাদের আসলে সিলেবাস অনেক দূর আগায় গেছে, সো একটু ওয়াই নট যে আমরা একটু অ্যাডভান্স জিনিস জানলাম, সমস্যা কি? আচ্ছা, এবার আসো হচ্ছে, তাহলে আমি এটাকে কানেক্ট করে দেই। তোমাদের যাদের মনে আছে, এটা ছিল বড় ব্যাটারি, দুইটা সেল ছিল। এখানে ছিল হচ্ছে ছোট ব্যাটারি আমাদের।
এটা ছিল NPN এবং এটাকে বলছিলাম আমরা এমিটার, এটাকে বলছিলাম বেস, এটাকে বলছিলাম কালেক্টর। এমিটার বেস ছিল হচ্ছে ফরওয়ার্ড বায়াসে, বেস কালেক্টর ছিল হচ্ছে রিভার্স বায়াসে। এখন দেখো আমি যদি এইখানে একটু ছবিতে দেখানোর চেষ্টা করি, সবসময় একটু মনে রাখবা যে ভাইয়া এখানে কি একটা ব্যাটারি আর একটা সেল লাগানো? দুইটাই ধরে রাখতে পারো সেল। এখানে একটা সেল আছে, এখানে ডাবল সেল আছে। তুমি বলতে পারো এটা 1.5 ভোল্ট, এটা 3 ভোল্ট, বা এখানে 3 ভোল্ট, এখানে 6 ভোল্ট, অনেকটা এরকম। দুইটা যেহেতু সিরিজে লাগানো আছে। পাশের সাইনটা আমরা শিখছিলাম এটা ব্যাটারি বলে। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, নরমালি ব্যাটারিতে অনেকগুলো সেল থাকে দেখে এইভাবে দেখানো হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন এগুলা নরমালি একটা সেল বলতে পারো, ইভেন একটা সেল নিয়েও তো একটা ব্যাটারি হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। এই জন্য অনেক সময় সেলকেও ব্যাটারি বলে। আচ্ছা, সবাই একটু এদিকে খেয়াল করি। এই যে এন টাইপে, বলো তো এন টাইপে অক্টেট ফিল আপ হওয়ার পরে এক্সট্রা কি ছিল? একটা মুনা? ইলেকট্রন ছিল। ইলেকট্রন ছিল। তাহলে আমি বলতে পারি এই দিক বরাবর ইলেকট্রন আছে অনেক। আচ্ছা, ইলেকট্রন আছে। আচ্ছা, পি টাইপে কি আছে? ইলেকট্রন বেশি নাকি হোল বেশি ওইখানে? একটা ডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি মানে হচ্ছে হোল, ঠিক না? আচ্ছা, আমরা আজকে একটু এক্সট্রা সময় নিব, সমস্যা নাই তো, 10:30 পর্যন্ত যেতে পারে ক্লাস। জি ভাই সমস্যা নেই। এদিকের এন টাইপে আবারও হচ্ছে ইলেকট্রন বেশি। নরমালি এই যে কালেক্টরের সাইডটা একটু বড় রাখা হয়, আমি একটু পরে বলবো যে এটা একটু বিগার ইন সাইজ। কেন বিগার ইন সাইজ? আচ্ছা, কার জানি কোয়েশ্চেন আছে, হ্যান্ড রেজ করছে। স্যার এখানে একটাতে পাওয়ারফুল ব্যাটারি আরেকটাতে কেন আমরা কম পাওয়ারফুল ব্যাটারি ব্যবহার করব? এটার রিজন হচ্ছে আসলে অনেক কথা বলতে হবে। এটা বলতে হইলে আসলে আমাদের ওই যে অনুসিনথিয়ার কোয়েশ্চেনটা অ্যান্সার করে আসলে ভালো হতো। যেমন আমি জাস্ট একটা আইডিয়া দিই, একটা ব্যাটারি যদি ধরো আমি এখানে দেখাই, সবাই একটু খেয়াল করো। ধরো একটা ব্যাটারিতে যদি আমি এরকম দেই, অনেক সময় দেই না, এটা 2 ভোল্ট, এর যে ভোল্টেজ ডিফারেন্স বা পটেনশিয়াল ডিফারেন্স, এটা 2 ভোল্ট লিখি। এটার মিনিং হচ্ছে এরকম, ধরো কোনো কারণে যদি এরকম হয়ে থাকে যে এই সাইডে আমি গ্রাউন্ড কানেক্ট করে দিছি সার্কিটে, এটা গ্রাউন্ড কানেক্ট করা মানে এটা 0 ভোল্ট। এখন এটা যদি 0 হয়, তুমি একটু চিন্তা করো, এটা নেগেটিভ ভোল্টেজ, এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ। ব্যাটারির বড় দাগ মানে অলওয়েজ হায়ার পটেনশিয়াল। তাহলে এটা যদি 0 হয়ে থাকে, নেগেটিভ পার্টটা যদি আসলে 0 ভোল্ট মিন করে থাকে, তাহলে বলো তো এই পজিটিভ সাইডটায় কত ভোল্টেজ আছে আসলে? 2 ভোল্ট মানে হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। এই যে এই ছোট দাগ আর বড় দাগের মধ্যে হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স 2 ভোল্ট। এখন ছোট দাগে গ্রাউন্ড কানেক্ট করা মানে ছোট দাগের ভোল্টেজ হচ্ছে বা পটেনশিয়াল হচ্ছে 0 ভোল্ট। তাহলে আমাকে বলো এই বড় দাগের ভোল্টেজটা কত হবে? এনিওয়ান? 2 ভোল্ট হবে, এটা গ্যারান্টেড, ঠিক না? এখন আসো, আমি যদি দুইটা ব্যাটারি দেখাই তাহলে কি হবে? ধরো এরকম ভাবে যদি দেখাই, আচ্ছা একটু আমাকে বলো, ধরো এটা হচ্ছে গ্রাউন্ড, এটা 0 ভোল্ট, এটা 0 ভোল্ট, প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে 2 ভোল্ট করে। তাহলে তোমরা আমাকে বলো তো এই অংশটায় কত ভোল্ট হবে? আমি একটু অন্য কালার ইউজ করি, এটা কত কত ভোল্ট হবে? এটা যেহেতু 0 ভোল্ট, মনে আছে যে যতক্ষণ রেজিস্ট্যান্স না থাকে একই পয়েন্ট মিন্স হচ্ছে পটেনশিয়ালও সেম। তাহলে অনুসিনথিয়া এটা কত পটেনশিয়াল হবে? কোনটা? এটা 0 ভোল্ট হবে। খাইতে খাইতে কথা বলতেছে। আচ্ছা বলো তো বড় দাগটা কত হবে তাহলে, রশনি? 2 ভোল্ট। 2 ভোল্ট। তাহলে বলো তো এইখানকার ছোট দাগটা কত ভোল্ট হবে? 0 না 2 2 ভোল্ট, কারণ এটার ভোল্টেজ আর এটার ভোল্টেজ সেম, একই পয়েন্ট, ঠিক আছে। হ্যাঁ, তার মানে এই নেগেটিভ, এই যে ব্যাটারির ছোট দাগ মানে যে 0 ভোল্ট এমন কিন্তু কথা না, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে যদি 2 ভোল্ট হয়ে থাকে, এখন আমাকে বলো এই বড় দাগটা কত ভোল্ট হবে? 0 4 ভোল্ট হবে। কেন? কারণ এই ব্যাটারির পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 2 ভোল্ট। পটেনশিয়াল ডিফারেন্স 2 ভোল্ট মানে হচ্ছে নেগেটিভটা থেকে পজিটিভটা 2 বেশি হবে। সবসময় মনে রাখবা নেগেটিভটা হচ্ছে কম ভোল্টেজ বা ছোট দাগ হচ্ছে কম ভোল্টেজ, বড় দাগটা হচ্ছে হায়ার পটেনশিয়াল। তাহলে বড় দাগটা হায়ার পটেনশিয়াল হবে এবং ছোট দাগের থেকে 2 বেশি হবে, যেহেতু এটা 2 ভোল্ট হচ্ছে ওর পটেনশিয়াল ডিফারেন্স। তাহলে ছোট দাগটা যদি 2 হয়, বড় দাগটা 2 বেশি হবে, তাহলে এটা 4 হবে। বুঝতে পারছি? জি আচ্ছা তাহলে বলো তো এই দাগটা কত?
4 4 আর এই সাইডে কত হবে? 6 এই তো এবার বুঝে গেছি না আমরা কিভাবে আসলে ভোল্টেজ গুলা চেঞ্জ হয় পয়েন্ট টু পয়েন্ট। যদি এটা বুঝে থাকি তাহলে আমরা মোটামুটি এখন আসলে এটা ক্লিয়ার হতে পারবো কেন একটা ছোট ব্যাটারি দিছে একটা বড় ব্যাটারি দিছে। ঠিক আছে, যেমন সে ফর এক্সাম্পল আমি যদি ইউজ করি যে এই অংশটুকু হচ্ছে, এই অংশটুকুকে যদি আমি বলি হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ড মিন্স হচ্ছে এটা কত ভোল্ট বলো তো? এই গ্রাউন্ড মানে কত ভোল্ট? 0 তাহলে আমি এটাকে যদি দেই হচ্ছে 0 ভোল্ট, তাহলে এই সাইডে কত ভোল্ট আছে? 0 ভোল্ট। এখন ধরো এটা 2 ভোল্টের ব্যাটারি আর এটা হচ্ছে সে 8 ভোল্টের ব্যাটারি বা 4 ভোল্টের ব্যাটারি, হায়ার ভোল্টেজ। আচ্ছা তাহলে আমাকে বলো তো এই দাগটা কত হবে? ছোট দাগটা 0 ভোল্ট, এই বড় দাগটা কত হবে? 2 2 ভোল্ট। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টেও কত হবে? 2 ভোল্ট। এই পয়েন্টেও কত ভোল্ট হবে? 2 ভোল্ট এই পয়েন্টেও কত হবে? 2 2 ভোল্ট। ভোল্ট এই নেগেটিভ পর্যন্ত বা এই ছোট দাগ পর্যন্ত কত ভোল্ট? 2 ভোল্ট। 2 ভোল্ট এখন আমাকে ইসে বলো, নিধি বলো এই বড় দাগটা কত ভোল্ট হবে? পটেনশিয়াল ডিফারেন্স কি 4 ভোল্ট না? হ্যাঁ, পটেনশিয়াল ডিফারেন্স 4। তাহলে হচ্ছে পরেরটা হবে 4 ভোল্ট 4 এই 8 ভোল্ট। রশনি বলো কত হবে? রশনি 2 ভোল্ট কেমনে? নিচের না লাইনটা 6 ভোল্ট সরি নাকি 6 ভোল্ট। নিচেরটা আমি যদি জানি না। 2 হয় উপরেরটা আরো বড় হবে। কত বড় হবে? আরো 4 বড় হবে। তাহলে 2 এর 10 সাথে 4 10 যদি অ্যাড ভোল্ট করি, 6 6 10টা বলে মানে টোটাল এই জায়গায় টোটাল ব্যাটারিটার ভোল্টেজ হচ্ছে 4। তাহলে এই ছোট দাগ থেকে বড় দাগটায় ও 4 চেঞ্জ করবে। 4 চেঞ্জ করবে হচ্ছে 4 বড় হবে, যেহেতু বড় দাগে সবসময় হায়ার ভোল্টেজ থাকে। তাহলে এখন আসো, তাহলে আমি বলতে পারি এখানে হচ্ছে প্লাস 6 ভোল্ট। আমি পুরো জিনিসটাকে যদি সামারাইজ করি, এখানে হচ্ছে প্লাস 2 ভোল্ট আর এখানে হচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে 0 ভোল্ট। এখন আসো, এই যে এমিটার আর বেস, এই যে এমিটার আর বেস, এগুলা এইচএসসি র অনেকে ঠিকমতো বুঝে না। তোমরা যদি একটু খেয়াল করো জাস্ট, আশা করি বুঝতে পারবা। এই যে 0 ভোল্ট আর 2 ভোল্ট কোনটা হায়ার পটেনশিয়াল বলো তো? 2 ভোল্ট। তাহলে আমরা বলতে পারি পি টাইপ আছে হায়ার পটেনশিয়ালের সাথে, এন টাইপ আছে লোয়ার পটেনশিয়ালের সাথে। এখন পি টাইপ মনে আছে পজিটিভের সাথে থাকা মানে আসলে হচ্ছে, আর এন টাইপ নেগেটিভের সাথে থাকা মানে আমরা বলছিলাম না যে এটা ফরওয়ার্ড বায়াস। পি টাইপ পজিটিভ মানেই তো আসলে হায়ার ভোল্টেজের সাথে, আর নেগেটিভ মানে হচ্ছে লোয়ার ভোল্টেজের সাথে। তাহলে পি টাইপ পজিটিভের সাথে থাকা মানে হায়ার ভোল্টেজের সাথে, এন টাইপ নেগেটিভের সাথে মানে হচ্ছে লোয়ার ভোল্টেজের সাথে। এবং এরকম যদি পি টাইপ হায়ারের সাথে থাকে আর এন টাইপ লোয়ারের সাথে থাকে তাহলে ফরওয়ার্ড বায়াস হয়। বুঝছো? তাহলে দেখো এই যে এন টাইপ হচ্ছে লোয়ার ভোল্টেজে আছে, এটা হচ্ছে লোয়ার, আর পি টাইপ হচ্ছে এই সার্কিটের মধ্যে মানে এই লেফট সাইডে এনপির মধ্যে এটা হচ্ছে হায়ার। তাহলে পি টাইপটা আছে হায়ার পটেনশিয়ালে, এন টাইপটা আছে লোয়ার পটেনশিয়ালে। তাহলে এই পুরোটা মিলে ফরওয়ার্ড বায়াস হবে। বুঝতেছি? পি টাইপ কাইন্ড অফ পজিটিভের সাথে আছে, পজিটিভ মিন্স হচ্ছে হায়ার পটেনশিয়াল। এন টাইপ হচ্ছে নেগেটিভের সাথে, নেগেটিভ মিন্স হচ্ছে লোয়ার পটেনশিয়াল। সো 2 এর থেকে যেহেতু এটা 0 মানে লোয়ার পটেনশিয়াল, তাহলে আমরা বলতে পারি হচ্ছে এটা ফরওয়ার্ড বায়াস আছে। বুঝতেছি? অনুসিনকা বুঝছো? আচ্ছা, আর ডান সাইডের অংশটা একটু দেখি তো। এন টাইপ কতর সাথে আছে? 6। আর পি টাইপ কিসের সাথে আছে? 2 ভোল্ট 2। তাহলে এখন আমাকে বলো যে এই যে এন টাইপ কি হায়ার পটেনশিয়ালে আছে আর পি টাইপ লোয়ার পটেনশিয়ালে আছে না ডান অংশে? হ্যাঁ তাহলে আমরা বলতে পারি এন টাইপ হায়ার পটেনশিয়ালে মানে হচ্ছে এটা রিভার্স বায়াস, রিভার্স বায়াস হ্যাঁ কারণ এন টাইপ তো লোয়ার পটেনশিয়ালে থাকার কথা ছিল, ফরওয়ার্ড বায়াস। এখন তুমি আমাকে বলো যে এখানে কেন আমি দুইটা সেল দিছি? কেউ কি এক্সপ্লেইন করতে পারবা যে কেন আমি দুইটা সেল দিছি? বিকজ ভোল্ট এটা কারণ এই 2 ভোল্টটাকে যাতে এটা বাড়ায় দিতে পারে আরো বেশি, বাড়ায় হ্যাঁ। দিলে পরেই তো আসলে এটা রিভার্স বায়াসে চলে যাবে। হুম কি বলছি বোঝা গেছে? এই জন্য আমরা দুইটা ব্যাটারি ইউজ করছি। আর মিত্রা, তোমার কোশ্চেনের অ্যান্সার পাইছো? জি স্যার। বুঝতে পারছো? মানে কোশ্চেনের অ্যান্সার শুধু না, বুঝতে কি পারছো? স্যার লাস্টের পার্টটা বুঝি। মানে এখানে দুইটা ব্যাটারি ইউজ করছে না, মানে এখানে নরমালি এরকম বড় ব্যাটারি ইউজ করে এই এন টাইপের সাথে পয়েন্টের পটেনশিয়ালটা অনেক অনেক বাড়ায় দেওয়া হয়। কারণ এই নেগেটিভ থেকে 2 থেকে 6 হইলো, কারণ কি 4 ভোল্ট দিছিলা। এখানে যদি তুমি 10 ভোল্ট দিতা, 10 ভোল্ট দিলে কি হইতো? 2টা হয়ে যেত হচ্ছে এখানে এসে 12, কারণ 2 সাথে আরো 10 ব্যাটারি 10 অ্যাড হইতো, তখন এটা আরো পজিটিভ হইতো। তো উপরে যত তুমি বাড়াইতে পারবা এই 2 এর তুলনায়, এই বেজে যেটা রয়েছে 2, এটার তুলনায় এটা যত বাড়াইতে পারবা তত বলতে পারবা যে এটা রিভার্স বায়াস আছে। বুঝতে পারছি মিত্রা?
জি স্যার। আচ্ছা, দুইজন হ্যান্ড রেজ করছে, বলো কোশ্চেন কি? আমি জানি না কারা কারা হ্যান্ড রেজ করছে। হ্যান্ড রেজ কি স্যার ছুটি চাইতেছো নাকি তোমরা? স্যার এখানে হচ্ছে বিসি যেটা ওটাতে সাইজটা বিগার কেন? ভোল্টেজ বাড়বে বলে? না না না, ওইটা আমরা এখনো আসিনি, বিগার সাইজ বলবো, আমরা এখনো বলিনি, ঠিক আছে? আচ্ছা আমরা একটু ব্যাকে যাই। হ্যাঁ, কার কোশ্চেন আছে বলো? মুমুর হ্যান্ড রেজ এতক্ষণ পরে আসছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা একটু মুভ করি। জি ভাইয়া। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে আছি, যে ট্রানজিস্টর কিভাবে কাজ করে। অনেকক্ষণ ধরে আমরা শেষের দিকে আছি। তো সবাই এবার একটু খেয়াল করো, এই যে এই এনপিটা, এমিটার বেস, যেটা এমিটার বেস, এটা কিসে ছিল? ফরওয়ার্ড না রিভার্স বায়াসে ছিল? ফরওয়ার্ড। ফরওয়ার্ড। তাহলে ফরওয়ার্ড। আমি কি বলতে পারি এখান থেকে ইলেকট্রন ফ্লো করবে? হুম। কারণ ইলেকট্রন পজিটিভ দ্বারা হুম। অ্যাট্রাক্টেড হবে। ইলেকট্রন আলটিমেটলি এন টাইপ থেকে কিসে আসবে বলো তো? পি টাইপে টাইপ। আসবে। এখন যখন আচ্ছা এগুলা ভাইয়া, আমার না একটা কোয়েশ্চেন আছে, তুমি আগে শেষ করো তারপর আমি কোয়েশ্চেনটা করবো। পরে, প্লিজ এখন না, আর কেউ কোনো কোয়েশ্চেন করো না প্লিজ। এই এন টাইপ থেকে ইলেকট্রন গুলা আমি বলতে পারি পি টাইপে আসবে। এখন পি টাইপে আসলো, পি টাইপটা মনে আছে আমরা বলছিলাম মাঝখানের অংশটা অনেক থিকনেস অনেক কমানো রাখা হয়, বেসটা অনেক কম থাকে, ঠিক আছে, ছোট থাকে। তো এইখানে কিন্তু জায়গা বেশি নাই। এখানে আইসা ইলেকট্রন গুলার যাওয়ার কথা, মানে নর্মাল কেসে যাওয়ার কথা হচ্ছে এদিক থেকে আইসা নিচে চলে যাওয়ার কথা। বলো তো নিচে কেন যাওয়ার কথা? কারণ এই ইলেকট্রন গুলা পজিটিভ দ্বারা অ্যাট্রাক্টেড হবে। এই যে 2 ভোল্ট, এটা তো হায়ার ভোল্টেজ, তো হায়ার পটেনশিয়ালের দিকে অ্যাট্রাক্টেড হবে। কিন্তু যখনই ও পি টাইপে আসে, ও কিন্তু আসছে হচ্ছে এই 2 ভোল্টের টানে। কি বলছি বোঝা গেছে? এই 2 ভোল্টের টানে আসছে। এটা আইসা নিচে যাচ্ছে কেন? এখন তোমার কথা মনে হইতে পারে যে এই ইলেকট্রন গুলা তো এইদিকে ফ্লো করতে পারতো। এই যে গ্রিন লাইন যেটা দেখাইছিলাম, কেন আলটিমেটলি এই গ্রিন লাইনটা কন্টিনিউ করে এখানে আসতেছে না? অ্যান্সার হচ্ছে খুব সিম্পল, যে পরেরটাতে যাইতেছে না, ওটা তো রিভার্স বায়াসে আছে। আমরা জানি যে ইলেকট্রন ফ্লো করতে পারবে বা কারেন্ট ফ্লো করতে পারবে ফরওয়ার্ড বায়াসে, শুধু এই জাংশনটার মধ্যে কারেন্ট ফ্লো করা সম্ভব, রিভার্স বায়াসে কিন্তু কারেন্ট ফ্লো করার কথা না, ঠিক আছে? কিন্তু এখানে যেটা হবে একটা কাহিনী, সবাই একটু খেয়াল করো। এই যে ইলেকট্রন গুলা যখন এই এই পিতে আসলো, বেজে আসলো, ইলেকট্রন গুলা নিচে যাইতে পারে, এটা তো একটা অপশন, কারণ নিচেই টান ছিল এই যে 2 ভোল্টের। বাট এখানে আসার পরে দেখবে যে এই যে 2 ভোল্ট, এটা তো নিচে আছে, কিন্তু এখানে কি 6 ভোল্ট অনেক হাই পটেনশিয়াল না আরো? সবাই একটু খেয়াল করো, এই যে রাইট সাইডে যে 6 ভোল্ট আছে, এই 2 থেকে তো 6 বড় নাকি? জি ভাইয়া। ফলে এইখানে যে ইলেকট্রন গুলো আসলো, এই যে হুম। এই ইলেকট্রন গুলা যে এখানে এসে এসে বসলো, এই ইলেকট্রন গুলা নিচে যাবে না। দেখা যাবে যে মোর অ্যাট্রাকশনের জন্য বেশিরভাগ ইলেকট্রন আসলে এই 6 ভোল্টের কাছে চলে যাবে, যদিও এখানে রিভার্স বায়াস, কিন্তু যেহেতু এখানে অনেক হাই পটেনশিয়াল রয়েছে, দেখা যাবে যে বেশিরভাগ ইলেকট্রন পি টাইপে আসার পরে দেখা যাবে এই হায়ার পটেনশিয়ালের জন্য এই এন টাইপের দিকে চলে যাবে, বা আলটিমেটলি এই দিকে চলে যাবে, ঠিক আছে? খুব অল্প ইলেকট্রন আছে যেগুলো নিচে পড়ে যাবে। কারণ কি, মানে জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারো যে এই ইলেকট্রন গুলাকে নিয়ে আসছিল হচ্ছে এই পয়েন্ট, এই 2 ভোল্ট নিয়ে আসছিল, কারণ এরা ফরওয়ার্ড বায়াসে ছিল, এদেরকে আনতে ইজি হয়েছে। কিন্তু আনার পরে এসে ইলেকট্রন গুলা বিট্রে করছে ওর সাথে। কেন বিট্রে করছে? আনার পরে দেখছে যে ওর থেকেও সুন্দর একজন রয়েছে এখানে 6 ভোল্ট, ওর থেকেও আরো বলতে পারো বেশি সুন্দর, ঠিক আছে? 2 ভোল্টের থেকেও 6 ভোল্টের অ্যাট্রাকশনটা অনেক বেশি, এই জন্য ইলেকট্রন গুলা এখানে আসার পরে নিচে গেছে যারা লয়াল, বাট বেশিরভাগই চলে গেছে হচ্ছে 6 ভোল্টের কাছে, কারণ হচ্ছে 6 ভোল্টের পটেনশিয়ালটা বেশি রয়েছে। ফলে আলটিমেটলি এখান থেকে দেখা যায় যদি 100টা ইলেকট্রন আসে, আমি যদি পুরো জিনিসটাকে এইভাবে দেখাই, যদি এখান থেকে আলটিমেটলি 100টা ইলেকট্রন আসে, ধরো এরকম 100টা ইলেকট্রন আসে, দেখা যায় 2-3টা ইলেকট্রন নিচে পড়ে যায়, 98টা ইলেকট্রন হয়তো এদিকে চলে যায়। তাহলে 100টা ইলেকট্রন আসলে 2টা ইলেকট্রন হয়তো নিচে পড়ে যাচ্ছে, আর 98টা ইলেকট্রন আলটিমেটলি কালেক্টরে আসতেছে। এখন কেন কালেক্টরকে বড় সাইজে রাখা হয়? কারণ এই যে এমিটার থেকে যে ইলেকট্রন গুলো আসতেছে, এগুলাকে ধরার জন্য কালেক্টরের সাইজটা বড় রাখা হয়, যেহেতু ইলেকট্রন আলটিমেটলি কালেক্টরে যাচ্ছে এবং পুরা এই যে ব্যাটারিতে চলে আসতেছে। এখন আমাকে একটু বলো যে তোমরা কি একটু আইডিয়া পাইছো নাকি কি হচ্ছে আসলে? হ্যাঁ বুঝছি। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া বুঝছি। নরমালি এই বেজ আর কালেক্টরে কারেন্ট ফ্লো করার কথা ছিল না, যেহেতু ওরা আসলে রিভার্স বায়াসে ছিল, ঠিক আছে? বেজ কালেক্টরে কারেন্ট ফ্লো করার কথা ছিল না, কিন্তু
ফ্লো করতে পারছে হচ্ছে এখানে অনেক হায়ার পটেনশিয়াল রয়েছে দেখে, ঠিক আছে। আরো কিছু রিজন আছে যেগুলো তোমরা এই ইন্টারে যায় আরো বেটার জানবা, বাট মেইন কথা হচ্ছে এই 2 ভোল্টটা কাইন্ড অফ এই 2 ভোল্টটা যদি না থাকতো, আমি একটু বলে দেই কি হইতো। মানে ধরো তুমি চিন্তা করো এই বেজের সাথে এই যে 2 ভোল্ট, এটা এই তারটা নাই, ধরো এই তারটা না থাকলে কখনো এই ইলেকট্রনের এই পজিটিভ 6 ভোল্টের কাছে যাওয়ার চান্স ছিল না, কারণ অনেক বড় একটা রাস্তা আসলে পার হয়ে যাইতে হইতো। এই 2 ভোল্টটা আসলে কি করছে, কাইন্ড অফ ওই যে গ্রাম থেকে উঠায় নিয়ে আসছে, আর শহরে এসে ওদের ধরো ইলেকট্রন গুলা চোখ খুলে গেছে, ওরা চলে গেছে এই বেশি সুন্দর যে বেশি অ্যাট্রাকশন যে করছে তার কাছে চলে গেছে, ঠিক আছে। সো এই 2 ভোল্টটা হচ্ছে ওই যে গ্রাম থেকে জাস্ট বের করার জন্য ইম্পর্টেন্ট। সো এই জাস্ট এই এন টাইপ থেকে পি টাইপে আনার জন্য ইম্পর্টেন্ট, বাট পরের অংশটুকু কাজ করে হচ্ছে এই 6 ভোল্ট, যে একবার ইলেকট্রন গুলাকে টেনে নিয়ে যায়, ঠিক আছে। এই 2 ভোল্ট যদি তুমি না দিতা, তাহলে আলটিমেটলি কখনো এখান থেকে এই যে ইলেকট্রন গুলা কখনোই 6 ভোল্টে আসতো না, বা এই এন টাইপে চলে আসতো না। কারণ হচ্ছে যে ইলেকট্রন তো আসলে এতখানিক রাস্তা, এত রেজিস্ট্যান্স, এখানে রিভার্স বায়াস আছে একটা অংশ, ওই রিভার্স বায়াস পার হয়ে আসলে এই 6 ভোল্টের কাছে আসতে পারতো না, ঠিক আছে। ফলে এই 2 ভোল্টটা কাইন্ড অফ ট্রিগার করছে, সুইচ গেট খুলে দিছে, কাইন্ড অফ ইলেকট্রনের সুইচ গেট, ইলেকট্রন ফ্লো করা শুরু করছে। বাট যখনই পি টাইপে আসলো, আইসা ডিসিশন নিল যে নিচে যাবে না, কারণ নিচে ভোল্টেজ কম, তার থেকেও বেশি অ্যাট্রাকশন আছে হচ্ছে এই 6 ভোল্টে। সো ওরা বেশিরভাগই চলে যায় হচ্ছে 6 ভোল্টের কাছে। নম্রতা, বুঝতে পারছো? জি স্যার। মানে খুবই লো ভয়েসে, তার মানে আসলে কতটুকু যে কি বুঝছো। ভাইয়া ট্রানজিস্টরের ইউজ কি, আমরা কোথায় হ্যাঁ, ইউজ করি? ট্রানজিস্টর আমি বলি, ট্রানজিস্টরের মেইন ইউজ হচ্ছে এই যে 2 ভোল্টের কথা বললাম না, আমি বলতে পারি যে এই 2 ভোল্ট যদি না দেই কখনোই আসলে কারেন্ট ফ্লো করবে না, কারণ সার্কিটে তুমি মানে এখানে যদি একটা অ্যামিটার দেই, এই অ্যামিটারে সরি এক্সকিউজ মি, আচ্ছা, সো এই অ্যামিটারে কখনোই কারেন্ট আসতো না যদি তুমি এই 2 ভোল্ট দিয়ে এই ইলেকট্রন গুলাকে বাইন্ড না করে আনতা, ঠিক আছে। তুমি যদি এই বেজের এই যে তারটা যদি না থাকতো, এই ভোল্টেজটা যদি না থাকতো, তাহলে কখনোই আসলে এখানকার অ্যামিটারে কারেন্ট আসতো না। ফলে যেটা হয় যে এই 2 ভোল্টটা কাইন্ড অফ সুইচের মতো কাজ করে। বেজে যদি তুমি আসলে একটা ভোল্টেজ দাও, তাহলে দেখা যায় যে কালেক্টরে তুমি ভোল্টেজ পাও, কালেক্টর দিয়ে ইলেকট্রন ফ্লো করে। সো এটা একটা সুইচের মতো কাজ করে, বেজটা দিবা আর সাথে সাথে কালেক্টরে পাবা। অনেকটা এরকম তুমি পুরো জিনিসটাকে আমরা বাসার কলগুলা আছে না, কলগুলা তোমরা দেখছো না, কলগুলা দেখতে এরকম হয়। সো কলের যে মানে ইটা থাকে, এরকম একটা নব থাকে, ক্যাপ, এই ক্যাপটা তুমি একটু ঘুরাইলেই কিন্তু দেখো এখানে কারেন্ট এসে বা এখানে স্রোত এসে বসে থাকে, পানির স্রোত এসে এদিক দিয়ে তখনই যাবে যখন তুমি ক্যাপটা একটু ঘুরাবা, ঠিক আছে। এই ক্যাপটা হচ্ছে আমাদের বেজ। তোমার এই বেজে যখনই তুমি একটু ভোল্টেজ দিবা, তখনই হচ্ছে আলটিমেটলি এই এমিটার থেকে ইলেকট্রন কালেক্টরে আসবে, কালেক্টর দিয়ে ফ্লো করবে। সো এইটা কাইন্ড অফ হচ্ছে বেস, তুমি বলতে পারো এটা হচ্ছে এমিটার, আর এটা হচ্ছে কালেক্টর, কালেক্টর দিয়ে কারেন্ট বা এখানে হচ্ছে পানি আসতে পারবে আলটিমেটলি। যদি এই বেজ ওপেন না করো, বেজ ওপেন করা মানে হচ্ছে এই সুইচটা যদি ওপেন না করো, ক্যাপটা যদি না খোলো, এই 2 ভোল্ট যদি না অ্যাপ্লাই করো, তাহলে আসলে কখনো এদিক থেকে তুমি কালেক্টর সাইডে কারেন্ট পাবা। সো এখানে বেসটা হচ্ছে কাইন্ড অফ একটা সুইচের মতো কাজ করতেছে। ভাইয়া ওই যে 100 এর মধ্যে থেকে যে দুইটা ইলেকট্রন নিচের দিক দিয়ে চলে যায়, ওইটা কি মানে ওই ইলেকট্রন গুলো কি নিচের দিক দিয়ে ফ্লো করে এখানে চলে আসবে? হ্যাঁ, এই যে ব্যাটারির এদিকে চলে আসবে, হয়তো এদিক দিয়ে হয়তো ফ্লো করবে। আচ্ছা। আচ্ছা, আমি এখন অন্য একটা কালি ইউজ করি। এখন পুরো জিনিসটাকে আমি যদি সামারাইজ করি, আচ্ছা আমি বলতে পারি যে ইলেকট্রন তো এদিকে গেছিল, ঠিক না? ইলেকট্রন হচ্ছে এরকম এদিক থেকে ইলেকট্রন আসছিল, কিছু নিচে পড়ে গেছে আর কিছু হচ্ছে কালেক্টরে চলে গেছে। এখন কারেন্ট কোন দিকে ফ্লো করছে বলো? কারেন্ট কোন দিকে যায়? কারেন্ট কি ইলেকট্রনের অপোজিটে যায়? তাহলে এই এন এর যদি চিন্তা করো, লেফট সাইডের যে এন টাইপটা আছে, এটার ইলেকট্রন এদিকে ফ্লো করছে, তাহলে বলো তো কারেন্ট কোন দিকে ফ্লো করছে? লেফট সাইড অপোজিট। লেফট সাইড। তাহলে বলতে পারি এই দিক দিয়ে একটা কারেন্ট বের হয়েছে আলটিমেটলি লেফট সাইড দিয়ে, এটার নাম হচ্ছে আইই, এটাকে বলে এমিটারের কারেন্ট। ঠিক একইভাবে বেজে কি কিছু কারেন্ট, কিছু ইলেকট্রন পড়ে গেছিল নিচে, মনে আছে? হ্যাঁ, কিছু ইলেকট্রন পড়ে গেছিল, তাহলে কারেন্ট কোন দিকে যাবে বলো তো? লেফট সাইডে ইলেকট্রন নিচে যদি নিচে যায়, উপরে যাবে। তাহলে কারেন্ট উপরে যাবে। কারেন্ট যে উপরে যাচ্ছে এটাকে আমরা নাম দিই হচ্ছে আইবি। কেন আইবি? কারণ এটাকে আমরা বলতেছি বেস দিয়ে যে কারেন্টটা ঢুকতেছে। আচ্ছা, ঠিক একইভাবে বলো তো ইলেকট্রন কি এই রাইট সাইডে ফ্লো করছে কালেক্টরের ক্ষেত্রে, তাহলে বলো তো কালেক্টরে কারেন্ট কোন দিকে যাবে? লেফটে। লেফটে। তাহলে আমি বলতে পারি এই দিক দিয়ে একটা কারেন্ট ঢুকছে, এই কারেন্টটাকে আমরা নাম দিই হচ্ছে, এই কারেন্টটাকে নাম দিই হচ্ছে আইসি। তাহলে তাহলে পুরো তো গ্রাউন্ডে জিনিসটাকে, চলে যাবে। না গ্রাউন্ডে যাবে না,
এই আইসি দিয়ে কারেন্ট ঢুকতেছে, আইবি দিয়েও কারেন্ট ঢুকতেছে, তার মানে এই দুইটা দিয়ে কারেন্ট ঢুকছে, এটা মিলে হচ্ছে এই দিক দিয়ে আইই হিসেবে বের হয়ে গেছে। দেখো বুঝো কিনা। হ্যাঁ, তো ওই আইইটা গ্রাউন্ডে যাবে না? আইসি আর ভাইয়া আইবি ঢুকছে আর এখানে কি হচ্ছে কোনো আই হিসেবে বের হয়ে গেছে। হ্যাঁ বলো। এখানে কি কোনো মানে কোনো ইউজ তো হচ্ছে না, মানে কোনো রেজিস্ট্যান্স নাই বা না, রেজিস্ট্যান্স থাকবে আলটিমেটলি, এখানে একটা থাকবে, হয়তো এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে। ঠিক আছে, এখন আমি একটু সবাইকে ধারণা দেই যে এই যে ট্রানজিস্টরটা এটা অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা যায়। কিভাবে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা যায় আমাকে একটু বলো তো। এই জায়গায় তুমি যে ভোল্টেজটা দিছো, এখানে যে ব্যাটারিটা দিছো, অ্যাম্পলিফায়ারের কাজ কি? বাড়ায় দেওয়া। সিগন্যাল অ্যাম্পলিফাই করা, ঠিক না? যেমন আমরা মাইক্রোফোনে কথা বলি, ওটা আস্তে একটা ভোল্টেজ বা আস্তে একটা সাউন্ডকে চাইলে অ্যাম্পলিফাই করে আরো বাড়ায় দেয়। ঠিক আছে, তো মাইকে যখন যায় অ্যাম্পলিফিকেশন হয়। তাহলে এখন একটু দেখো সবাই, এই যে আইবি, বলো তো এই আইবিটার মান অনেক বড় থাকবে, ভ্যালু বা ম্যাগনিটিউড কি বড় হবে না ছোট হবে? ছোট হবে। ছোট হবে। মানে আইসি আর আইবির মধ্যে কোনটা বড় হবে বলো? আইসি। আইসি, কারণ এখানে 98টা ইলেকট্রন গেছিল, মনে আছে? আর 2টা ইলেকট্রন মাত্র হচ্ছে এই বেস দিয়ে পড়ে গেছিল, ফলে 2টা ইলেকট্রনের জন্য করেসপন্ডিং আমরা বলতে পারি আইবির ভ্যালু অনেক ছোট হবে, আর আইসির ভ্যালুটা কি হবে? অনেক বড় হবে। তাহলে বড় আইসি আর আইবির মধ্যে আইবি হচ্ছে অনেক ছোট। এখন এই আইবি যদি আমি না দিতাম, বলো তো আইসি পাইতাম কিনা? ভাইয়া। না, কারণ ওই যে 2 ভোল্ট যদি না দাও, গ্রাম থেকে তো আনবে না। ঠিক আছে, সো এই 2 ভোল্টটা হচ্ছে ট্রিগার করে। হ্যাঁ, ট্রিগার করে। তাহলে আইবি যদি আলটিমেটলি না থাকে, কখনো তুমি আইসি পাবাই না। এটা হচ্ছে তাহলে আমরা সুইচের মতো ইউজ করতে পারি। ওই যে যেটা বললাম যে বেজে যদি ভোল্টেজ না দাও, সুইচ যদি অন না করো, বেজে যদি একটু কারেন্ট না দাও, তাহলে কারেন্ট কখনোই টোটাল সার্কিটে ফ্লো করবে না, আইসি তে কারেন্ট পাবা না। এই জন্য এটা সুইচ হিসেবে ইউজ করা যায়। আর সেকেন্ড যেটা, আইবি হচ্ছে অনেক কম কারেন্ট থাকবে, কিন্তু আইসি তে যায় কি বলতে পারি অনেক বেশি কারেন্ট পাবো। আইবি তে অনেক কম কারেন্ট দিলাম, কিন্তু আমার যেহেতু এখানে ব্যাটারি আছে, ওই ব্যাটারি থেকে আইসি তে যখন ফ্লো করবে তখন অনেক বড় কারেন্ট হয়ে যাবে। তাহলে আইবি হচ্ছে ছোট, স্মল, আর আইসি হচ্ছে লার্জ ভ্যালু। তাহলে আমি বলতে পারি যে আইবি তে ছোট্ট একটা সিগন্যাল যদি দেই, কারেন্ট মানে একটা সিগন্যাল, ভোল্টেজ মানে একটা সিগন্যাল, সো এই যে আইবি বা এই বেজে যদি ছোট্ট একটা ভোল্টেজ আমি অ্যাপ্লাই করি, কালেক্টরে আমি একটা হিউজ ভোল্টেজ পাই। এই যে আমরা কেবলই যে দেখতেছিলাম 98টাই আলটিমেটলি কালেক্টরে গেছে হয়তো, সো হিউজ একটা ভোল্টেজ পাই। এই যে ভোল্টেজ যে ছোট থেকে বড় হয়ে গেল অনেক, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাম্পলিফাই হইলো। এভাবে আমরা ট্রানজিস্টরকে অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা ভাইয়া, হুম হুম। আই এখন এই যে যে ওটা কি এতক্ষণ আমি যা পড়াইলাম এখান সবগুলা থেকে সবাই এক মিনিট একটু, কারেন্টের মুনা এক মিনিট দাঁড়াও। এতক্ষণ আমি যা পড়াইলাম এখান থেকে দুইটা এমসিকিউ আসতে পারে। কি আসতে পারে? যে ট্রানজিস্টরকে কি হিসেবে ইউজ করা হয়? তোমাকে বললো সুইচ হিসেবে, অ্যাম্পলিফায়ার হিসেবে, আর হচ্ছে বললো হচ্ছে রেজিস্টর হিসেবে। তাহলে কোনটা কোনটা অ্যান্সার হবে? অ্যাম্পলিফায়ার সুইচ Amplifier. হিসেবে আর হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে। ঠিক আছে, সুইচ কিভাবে? ওই যে বেজে যদি আমি কারেন্ট না দিই, তাহলে আলটিমেটলি কখনোই কালেক্টর বা পুরো সার্কিটে কোনো কারেন্টই ফ্লো করবে না। সো বেস কারেন্টটা হচ্ছে দিতেই হবে, বেজের ভোল্টেজটা হচ্ছে দিতেই হবে। এটা হচ্ছে সুইচের মতো, মানে এটা তুমি না দিলে পরে সার্কিটে কারেন্ট ফ্লো করবে না, এই জন্য এটা সুইচ। আর বেজে অল্প কারেন্ট দিলে কালেক্টরে অনেক বেশি কারেন্ট পাওয়া যায়, ওই যে 2% আর হচ্ছে 98% ইলেকট্রন ফ্লো করে। সো বেজে অল্প কারেন্ট দিলে কালেক্টরে অনেক কারেন্ট হয়ে যায়, এটা হচ্ছে অ্যাম্পলিফাই করতেছে। ঠিক আছে, হ্যাঁ মুনা এখন কোশ্চেনটা করো। আচ্ছা, আই যে কারেন্ট, এটা কি সব কারেন্টের সাম টোটাল মানে? আই হচ্ছে আইবি প্লাস আইসি, এটা বুঝাই যাইতেছে। এখন কিন্তু তোমরা ক্লিয়ার যে আইসি আর আইবি মিলে যেহেতু আই হচ্ছে, তাহলে আইই হচ্ছে আইবি প্লাস আইসি। এখন মুনা আমাকে বলো তো কেন এটার নাম এমিটার নাম দিছি? এই যে লেফট হ্যান্ড সাইডে এমিটার নাম দিছিলাম কেন এটার? কারণ সব কারেন্ট গুলো ওই সাইড দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এমিট হচ্ছে, এই জন্য এটার নাম দিছিলাম হচ্ছে আমরা এমিটার। অর্পা বুঝছো? অর্পা মনে জি হয় ভাইয়া বুঝছি। ভাগছো টাকছো কয়েকজন না। এই সাদিয়া খান বুঝতেছো না আপু? না, আমি আসছি। হ্যাঁ ভাইয়া বুঝতেছি। আরে গ্রেট। সামিহা আপু ক্লিয়ার মোটামুটি এই পর্যন্ত যা দেখাইলাম? জি ভাইয়া। এখন আমরা তাহলে ওই অ্যানিমেশনটা দেখে ফেলি। স্যার আপনি হ্যাঁ একটু আরেকবার বুঝাতে পারবেন যে বেস কেন সুইচ হিসেবে কাজ করে? ওই যে বেজে তুমি যদি ভোল্টেজটা না দাও, এই 2 ভোল্ট, মানে তোমাকে আমি জাস্ট এরকম একটা ছবি দেখাই। আমি যদি এরকম দিতাম,
জাস্ট একটা ধরো হচ্ছে এটা ছিল এমিটার, এটা বেস, এটা কালেক্টর, এটা ছিল এন টাইপ, এটা পি, এটা হচ্ছে এন। এখন তুমি দেখো এরকম যদি দিতা মাঝখানে কোনো কানেকশন দাও নাই, তাহলে এইখানকার যে ইলেকট্রন গুলা যে কালেক্টরে যাইতে হবে, এখানে অনেকটা রাস্তা আছে, ঠিক আছে। এইখানে যেহেতু প্লাস ব্যাটারি, তার মানে এটা পজিটিভ সাইড বলতে পারো, এটা নেগেটিভ সাইড। সো এই জায়গা থেকে যে এখানে ইলেকট্রন যাইতে হবে, এতটা রাস্তা আসলে ও যাইতেই পারে না, ঠিক আছে, কারণ এখানে অলরেডি রিভার্স বায়াস, সরি, কারণ এইখানে তুমি যদি চিন্তা করো নেগেটিভের সাথে, সরি এটা হ্যাঁ নেগেটিভের সাথে হচ্ছে নেগেটিভ রয়েছে, কিন্তু এটার কথা যদি চিন্তা করো এই অংশে কিন্তু এন টাইপের সাথে পজিটিভ রয়েছে। সো এন টাইপের সাথে পজিটিভ মানে কিন্তু এইখানকার যে আহ, তোমার হচ্ছে জাংশনটা আছে এটা রিভার্স বায়াসে আছে। সো এরকম একটা রিভার্স বায়াস মানে উপেক্ষা করে এই ইলেকট্রন গুলা কখনো পজিটিভে আসতে পারে না। সো তুমি যদি বেইজে আলটিমেটলি কিছু না দাও, বেইজের এই পার্টটা যদি না রাখো, এখানে যে পার্টটা ছিল এই পার্টটা যদি না রাখো, তাহলে আলটিমেটলি কোনো কারেন্টই ফ্লো করে না। আর বেইজে অল্প একটু কারেন্ট যদি দাও, অল্প একটু ভোল্টেজ যদি দাও, তখন ওই সুইচ গেট খুলে যায়। সুইচ গেট খুলে ইলেকট্রন গুলো একবার একটু এই সাইডে আসলেই তারপরে এই পজিটিভের টানে আরো বেশি বেশি আসা শুরু করে। সো বেইজের কারেন্টটা দিয়ে কাইন্ড অফ তুমি পুরো সার্কিটে কারেন্ট ফ্লো করাইতে পারতেছো। এই জন্য বেইজে ধরো তুমি যদি এখানে একটা সুইচের মতো কিছু রেখে দাও, যখনই তুমি বেইজে ভোল্টেজ দিচ্ছ তখনই আসলে ওখানে কারেন্ট ফ্লো করতেছে। এটা হচ্ছে সুইচের মতো অ্যাপ্লিকেশন। বেজ আছে তো কারেন্ট আছে, বেজ নাই তো কারেন্ট নেই। তাহলে বেজে ভোল্টেজ দেওয়া মানে হচ্ছে অনেকটা সুইচের মতো। বেজে ভোল্টেজ আছে মানে হচ্ছে কারেন্ট আছে মানে সুইচ অন, আর বেজে কোনো ভোল্টেজ নাই মানে হচ্ছে সুইচ অফ। বুঝছি অনুসিন্থিয়া? স্যার খাওয়া শেষ হয়েছে তোমার? স্যার সরি। না সমস্যা নেই। আচ্ছা মুমু, তুমি কি বুঝতে পারছো মোটামুটি? হ্যাঁ স্যার। রায়ান জি ভাইয়া, আচ্ছা বুঝতে এখন পারছি। তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে, আমি যে অ্যানিমেশনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি এখন ওইটা একটু দেখাবো, কিন্তু আমার মনে হয় সাউন্ডটা 1 মিনিট একটু। আচ্ছা 1 মিনিট একটু, ওই আমরা গত দিনের যে অ্যানিমেশনটা দেখতেছিলাম আমরা একটু ওইটা যাব, কিন্তু ওইটা আজকে ফিনিশিং দিব, ঠিক আছে? সরি আজকে তোমাদের একটু বেশি টাইম রাখলাম। না ভাইয়া, সমস্যা নাই, মজাই লাগছে স্যার লাস্ট। কি যে মজা লাগছে আল্লাহ জানে। না আমি বুঝছি, আমি সত্যি ঠিক মতো বুঝছি। আচ্ছা হ্যাঁ, যাদের একটু সমস্যা হচ্ছে ক্লাসটা আবার হয়তো দেখতে হবে, বাট একটু দেখো, মানে খারাপ লাগবে না। হ্যাঁ, মাঝখানে সমস্যা হয়েছিল, এখন ঠিক মতো বুঝছি। আমার কথা শোনা যাচ্ছে? অনেক আস্তে শোনা যায়। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমরা ভিডিও যেহেতু দেখবো, ওই ভিডিওর